সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ চেঁচামেচির আওয়াজ কানে আসলো। বলছি শীত তো ভালোই জাঁকিয়ে পড়েছে, সবাই চড়ুইভাতি করতে ঘুরতে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে দেখি রথিজিৎ আর বৌঠানের মধ্যে ঝগড়া বেঁধেছে। বৌঠান রথিজিৎকে বলছে, আমরাও তো অনেকদিন হলো কোথাও যাইনি, কোথাও ঘুরতে গেলে হয় না? সত্যি বলতে আমারও যেন কদিন ধরে ঘুরতে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে পড়েছে। এখন দেখছি শুধু আমার একার না, বৌঠানেরও এই একই ইচ্ছা। আর রথিজিতের হাতে তেমন কোনো কেসও নেই। কয়েকদিনের জন্য কোথাও হাওয়া বদল করে আসলে মন্দ হয় না। রথিজিৎকে দেখলাম বৌঠানের কথাটা শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। চুপচাপ কোনো একটি উপন্যাস পড়ছিল, আবার সেটাই পড়তে লাগলো। আমি রথিজিৎকে বললাম, আরে অত মনোযোগ দিয়ে উপন্যাস পড়ে পড়ো, এখন বইটা সরিয়ে একটু বৌঠান কি বলছে শোনো। রথিজিৎ বইটা রেখে বলল, আরে ভাই বিজয়, বছরের 6টি ঋতুতে যদি তোমার বৌঠানের 6 বার ঘুরতে যেতে ইচ্ছা করে, তাহলে আমাকে তো এবার ডাকাতি করতে যেতে হবে। এমনিতেই পকেট আমার ঘরের মাঠ। নমস্কার, এসে গেছি গল্প শুধু গল্প নয় আরেকটি নতুন গল্প নিয়ে। আমি গল্প শুধু গল্প নয় চ্যানেল থেকে সৌম্য বলছি। প্রথমেই আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, দয়া করে হেডফোনটি লাগিয়ে নিন 3D অডিও পাওয়ার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে মায়ার বন্ধনে। শুনতে থাকুন মায়াবতীর কলমে লেখা সত্যানুসন্ধানী রথিজিতের গল্প মায়ার বাঁধনে। আমাদের কথাবার্তার মাঝখানে বৌঠানও রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, শোনো ঠাকুরপো, তোমার বন্ধুকে বলে দাও সে আমাকে প্রতি ঋতুতে তো দূর, প্রতি বছরেও নয়, বরং 2-3 বছরে একবার কোথাও নিয়ে যায়। রথিজিৎ আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, দেখলি তো সকাল সকাল কেমন দাম্পত্য জীবনে কলহ লেগে গেল। তুমি বিয়ে থাকো তুমি, এই সবের জ্বালা তুমি বুঝবে কি করে? স্ত্রীরা এমন অনেক কিছুই বলে, সব কথা রাখতে গেলে যে আমাকে অন্য রোজগারের পথ দেখতে হবে। বলে রথিজিৎ উঠে ঘরে চলে গেল। মাঝে মাঝে আমার নিজের ওপরেই খুব রাগ হয়, কেন যে এদের মধ্যে কথা বলতে যাই কে জানে। এখন এই ঠান্ডা লড়াইয়ের মীমাংসা তাড়াতাড়ি হলে বাঁচি। কিন্তু কিছুক্ষণ পর ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে বৌঠানকে শুনিয়ে শুনিয়ে আমাকে বলল, ভাই বিজয়, এই শীতকালে নর্থ বেঙ্গলে গেলে কেমন হয় বলো তো? আমি ওর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। ও আবার আমাকে প্রশ্ন করল, কি হলো, এরকম ক্যাবলা চরণের মতো তাকিয়ে আছো কেন? উত্তরটা দাও। না মানে তোমার কথার বিন্দু বিসর্গ আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আর কি প্রবেশ করছে না। যদি একটু বুঝিয়ে বলো তাহলে এই অধমের মানে বুঝতে সুবিধা হয়। রথিজিৎ সোফায় বসতে বসতে বলল, বিজয়, তোমার বৌঠানকে জানিয়ে দাও যে দার্জিলিং মেলের টিকিট কাটা হয়ে গেছে। তার মানে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি? রথিজিতের মুখের হাসিটা বলে দিচ্ছিল যে বৌঠানের অনুমান একদম সঠিক। আমার হাতে টিকিটগুলো ধরিয়ে দিয়ে বৌঠানকে সে বলল, গোছগাছ শুরু করে দাও মেঘ, আমাদের রওনা হতে আর বেশি দেরি নেই। কালকে বিকেলেই ট্রেন। আর হ্যাঁ বলছি, সতীশকে টেলিফোনে জানিয়ে দাও, সেও আমাদের সাথে যাচ্ছে। বৌঠানের মুখটা নিমেষে খুশিতে ভরে গেল। আমি টিকিটগুলোতে চোখ বুলিয়ে নিলাম। আজ বুধবার, আগামীকাল 4:30 আমাদের ট্রেন। বৌঠান আনন্দিত হয়ে বলে উঠল, যাই, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তোমরা বসো, আমি জলখাবার দিচ্ছি। আর আজকে দুপুরের মেনুতে গরম ভাত, সঙ্গে বিউলির ডাল, আলু পোস্ত, শেষ পাতে আমের চাটনি।
আমি রথিজিৎকে উদ্দেশ্য করে বললাম, সবই যখন ঠিক করে রেখেছ তাহলে মিছিমিছি এই তামাশা করার কি প্রয়োজন ছিল? আগে বলে দিলে এত ঝামেলাই হতো না। হে তোমার ভারী অন্যায় রথিজিৎ। রথিজিৎ মুচকি হেসে বলল, এ তুমি বুঝবে না বিজয়, আগে বলে দিলে মেঘের মুখের এই অনাবিল হাসিটা যে দেখতে পেতাম না, যেটা এখন বলায় দেখতে পাচ্ছি। এই জন্যই বারবার বলি, একটা বিয়ে করো, সব বুঝে যাবে। সব সময় সবকিছু আমি বোঝালে হয় নাকি? তুমি আর এইসব কবে উপভোগ করবে? বলে রথিজিৎ আবার সেই উপন্যাসটি পড়তে শুরু করলো। পরদিন যথাসময়ে আমরা চারজনে, অর্থাৎ আমি, রথিজিৎ, বৌঠান এবং সতীশ স্টেশনে উপস্থিত হয়ে যাই। ট্রেন তখনও ছাড়েনি। সেদিন নিধুবাবু আমাদের সিয়াপ করতে এসেছিলেন। কিছুক্ষণ পরে ট্রেন চলতে শুরু করলো। মিশন নর্থ বেঙ্গল। বৌঠান গালে হাত দিয়ে বুঁদ হয়ে জানলার বাইরে ছুটে চলা দৃশ্যাবলী দেখতে থাকে। রথিজিৎ আর সুকুমার গল্পে মেতে আছে। আমিও বাইরের সৌন্দর্য দেখতে দেখতে গৌর মল্লার খুলে বসে পড়ি। টিকিট পরীক্ষক মিলিয়ে দেখছেন সবার টিকিট। চা কফি নিয়ে হেঁকে যাচ্ছিল হকার। 9:30 নাগাদ বৌঠান আমাদের সবাইকে বাড়ি থেকে রান্না করে আনা সুস্বাদু কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর নলেনগুড়ের রসগোল্লা সবাইকে খেতে দিল। মন দিয়ে ভোজন পর্ব সারাটাই ছিল আমাদের প্রধান কাজ। খাওয়া দাওয়া শেষ করার পর গল্পে গল্পে ট্রেন বোলপুর থেকে বেরিয়ে গেল। রাতে আর ট্রেনের ঝাঁকুরিতে কারোর ঘুম হলো না। পরদিন ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে থামল। আমরা স্টেশন থেকে গিয়ে উঠলাম একটা হোটেলে। জার্নি ক্লান্তি কাটাতে সকাল সকাল স্নান সেরে নিলাম। তারপর থেকেই শুরু হয় আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণ। বাগডোগরা থেকে শুরু করে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার, তারপর শিলিগুড়ির হংকং মার্কেট, সূর্য সেন মার্কেট, আলিপুরদুয়ার, কার্শিয়াং, তারপর পথে পড়ছে তিস্তা, তোরসা, নানা নাম না জানা নুড়ি পাথরের ভর্তি নদী এবং ঝর্ণা। চারিদিকে মনোরম প্রাকৃতিক পরিবেশ। পথে পড়ছে চোখে পড়ার মতো বড় বড় চা বাগান, ঢেউ খেলানো চা বাগান এবং পাহাড়ের আঁকা বাঁকা পথ। ভালোই চলছিল আমাদের মিশন নর্থ বেঙ্গল ভ্রমণ। 4 দিনের মাথায় রথিজিতের কাছে একটি টেলিফোন আসে। রুদ্রপ্রতাপ সেন বলে একজন পুলিশ অফিসারের। রুদ্রপ্রতাপ সেন এই নামটা রথিজিতের মুখে অনেকবার শুনেছি। নিধুবাবু সূত্রেই আলাপ হয়েছিল তার। বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই দুজনের মধ্যে। রুদ্রপ্রতাপ সেন কোনোভাবে নিধুবাবুর কাছ থেকে খবর পেয়েছিলেন যে রথিজিৎ বাগডোগরায় এসেছে। খবর পাওয়া মাত্র তিনি অমনি টেলিফোন করে বললেন, রথিজিৎ বাবু, আপনি বাগডোগরায় এসেছেন, তা আমাকে একবারও জানালেন না। আমাকে তো সিধু বাবু বললেন বলে জানলাম, না হলে তো জানতেও পারতাম না। বাগডোগরায় আপনাকে স্বাগত জানানোর সুযোগও দিলেন না আপনি। না না, আসলে ব্যাপারটা সেটা না। আমি সপরিবারে একটু ঘুরতে এসেছি। আপনি আপনি এত ব্যস্ত মানুষ, তাই বিরক্ত করতে চাইনি। আপনি আমাকে বিরক্ত না করলেও আমি আপনার ভ্রমণে একটু ব্যাঘাত ঘটাবো। না, ঠিক বুঝলাম না। প্রথমেই আপনার কাছে একটু ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আপনার একটু সাহায্য চাই। হ্যাঁ, নিশ্চয়ই, নিঃসংকোচে বলো। বাগডোগরায় এক দম্পতি থাকেন, মিস্টার এবং মিসেস বসু রায়। মিসেস বসু রায়ের স্বামীকে খুন করা হয়েছে। মিসেস বসু রায় খুবই ভেঙে পড়েছেন। আপনার সাহায্য দরকার। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এতক্ষণে রথিজিতের আর রুদ্রপ্রতাপের কথোপকথন শুনে বুঝে গিয়েছি এখানে এসেও রেহাই নেই। সত্যের সন্ধানের জন্য রথিজিৎকে বেরোতেই হবে।
বৌঠানও ওদের কথোপকথন শুনছিল, তার মুখেও একটা অভিমানের ছাপ। এরপর রুদ্রপ্রতাপের টেলিফোনটা রাখার পর রথিজিৎ বলল, বুঝলে বিজয়, খুন খারাপির ব্যাপার, চলো বেরোনো যাক। রুদ্রপ্রতাপের পাঠানো গাড়ি এসে থামল মিস্টার এবং মিসেস বসু রায়ের বাড়ির সামনে। বিশাল বাংলো বাড়ি দেখে বেশ সম্ভ্রান্ত পরিবার বলে মনে হলো। রুদ্রপ্রতাপ ওখানেই উপস্থিত ছিলেন। আমাদের এগিয়ে এসে তিনি অভ্যর্থনা জানালেন। তিনি বললেন, ও রথিজিৎ বাবু, ও আপনারা দুজনেই এসেছেন, দেখে খুব খুশি হলাম। মিসেস বসু রায়ের জ্ঞান ফিরে আসার পর উনি সমস্ত ঘটনার বিবরণ দিয়েছেন। লাশ দেখার আগে আসুন মিসেস বসু রায়ের থেকে সমস্ত ঘটনাটা আপনি জেনে নেবেন। রথিজিৎ বলল, হ্যাঁ, আমার ঘটনাটা একবার ওনার মুখ থেকে শোনা দরকার। চলুন। মিসেস বসু রায় লালচে রূপালী রঙের শাড়ি পরে আর হয়ে শুয়ে আছেন। অভিজাত্যপূর্ণ চেহারা, রীতিমতো সুন্দরী যুবতী, কিন্তু চোখে আতঙ্ক স্পষ্ট। কপালে কালচে লাল রঙের কাটার দাগ। আমরা ঘরে ঢোকা মাত্র উনি একজন পরিচারিকার সাহায্যে উঠে বসলেন। উনাকে ভালোভাবে দেখলে শরীরের নানা জায়গায় আঘাতের দাগ লক্ষ্য করা যায়। রথিজিৎ মিসেস বসু রায়কে বললেন, নমস্কার, আমি সত্যান্বেষী রথিজিৎ সান্যাল এবং ইনি আমার বন্ধু লেখক বিজয় চ্যাটার্জি। উনিও আমাদের হাত তুলে নমস্কার করলেন। নমস্কার করার সময় হাতের কাছ থেকে শাড়িটা পরে যেতে রথিজিৎ বলল, ম্যাডামের হাতের চোটটা তো জবর লেগেছে। তখন মিসেস বসু রায় বললেন, ওটা তেমন কিছু না, এটার সাথে গতকাল রাতের তেমন সম্পর্ক নেই। রুদ্রপ্রতাপ বাবু মিসেস বসু রায়কে রথিজিতের কাছে গতকাল রাতের ঘটনাটা শোনাতে বললেন। রথিজিৎ বাবু, আমি আপনাকে সবই বলবো, কোনো কিছুই গোপন করব না। 3 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের বিবাহিত জীবন সুখের ছিল না। অমন দুশ্চরিত্র মাতালের সঙ্গে আমার মতো আত্মমর্যাদা সম্পন্ন মেয়ের জীবন কাটানো সম্ভব নয়। তাও আমি চুপচাপ মুখ বুজে সবটা সহ্য করছিলাম। গতকাল রাত 11টা নাগাদ শুতে চলে যান মিস্টার বসু রায়। আমি এই ঘরেই লেখালেখি করছিলাম, বইও লিখি একটু আধটু। 11:30 নাগাদ করে আমি উঠে খাবারের ঘরে গিয়ে দেখি বড় জানলাটা খোলা। বন্ধ করার জন্য জানলার কাছে যেতেই একটা লম্বা চওড়া ছায়ামূর্তির সামনাসামনি হলাম। আমি চিৎকার করতে যেতেই লোকটা ঝাঁপিয়ে একটা ঘুষি মারল, যেটা আমার কপালে লাগলো। ছিটকে মেঝেতে গিয়ে পড়লাম। কিছুক্ষণ আমার জ্ঞান ছিল না। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখি আমাকে একটা দড়ি দিয়ে কঠোর একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে, মুখে রুমাল বেঁধে দিয়েছে যাতে আমি চিৎকার করতে না পারি। চোরের সংখ্যা 2-3 জন ছিল। ওপর থেকে কোনোভাবে আমার স্বামী বোধহয় শব্দ পেয়েছিলেন। যখন সে একটা লাঠি নিয়ে খাবার ঘরে ঢুকলো, তখন সেই লোকগুলোর মধ্যে একজন একটা লোহার ডান্ডা দিয়ে প্রাণ শক্তিতে বসিয়ে দেয় তার মাথায়। ধপ করে মেঝের উপর তার দেহটা পড়ে গেল। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আবার যখন জ্ঞান ফিরে পেলাম, দেখলাম রূপোর যেসব বাসন ছিল চোরেরা জড়ো করেছে। এরপর ওরা আমার বাঁধনটা পরীক্ষা করে বাসনপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। এরপর আমি আমার প্রাণপণ শক্তি দিয়ে মুখের বাঁধনটা আলগা করে ফেলি। আমার চেঁচামেচি শুনে উমাদেবী ছুটে এসে দড়ির বাঁধনটা খুলে দেয়, তারপর পুলিশকে খবর পাঠায়। রথিজিৎ মিসেস বসু রায়কে আর কোনো প্রশ্ন করল না। এরপর উমাদেবীর থেকে রথিজিৎ গতকালের বিবরণ শুনল। উমাদেবী জানালো যে, জানলার ধারে বসেছিলাম আমি। সে সময় আমি একজন বয়স্ক লোককে দরজার সামনে দেখতে পাই। আমি তেমন গুরুত্ব দিইনি। তার কিছুক্ষণ পরেই মিসেস বসুরার চিৎকার শুনতে পাই। এক দৌড়ে নেমে এসে দেখি কাঠের চেয়ারটাকে কেউ বেঁধে রেখেছে।
উমা দেবী নামক মধ্যবয়স্ক মহিলা ছোট থেকেই মিসেস বসু রায়ের কাছাকাছি রয়েছে। বিয়ের পর মিসেস বসু রায়ের সাথেই চলে এসেছেন তিনি। একদম মায়ের মতো আগলে রেখেছেন মিসেস বসু রায়কে। সমস্ত ঘটনা শুনে কেমন যেন নিস্তেজ হয়ে গেল রথিজিৎ। মিসেস বসু রায়ের খাবার ঘর যেমন আকর্ষণীয়, তেমনই উঁচু। দরজায় ঠিক উল্টো দিকে বড় জানলাটা, ডান দিকে ছোট ছোট দুটো জানালা। চুল্লির দিকে যেই চেয়ারে মিসেস বসু রায়কে বেঁধে রেখেছিল সেটাও দড়ি জড়ানো এখনো পড়ে রয়েছে। এরপর আমরা মিস্টার বসু রায়ের মৃতদেহ দেখি। দেখে মনে হবে বয়স প্রায় 35-এর ঊর্ধ্বে। নিষ্প্রাণ মুখের ভাঁজে আটকে আছে এক পৈশাচিক বিভীষিকা। আমি রথিজিৎকে জিজ্ঞাসা করলাম, কি রথিজিৎ, কিছু ভাবলে কেসটা নিয়ে? বুঝলে বিজয়, যে ব্যক্তি মিস্টার বসু রায়কে খুন করেছে সে বাড়ির সব খবরই রাখত। সে জানত কোন সময়ে সমস্ত পরিচারিকারা নিজেদের ঘরে ঘুমোতে চলে যায়। মনে হচ্ছে পরিচারিকাদের কারোর সঙ্গে তার যোগাযোগ ছিল। আচ্ছা, চোরেরা যাওয়ার সময় ঠিক কি কি নিয়ে গেছে? মিসেস বসু রায়ের মতে মিস্টার বসু রায়ের মৃত্যুতে বিচলিত হয়ে পড়েছিল, তাই তার বাড়ি থেকে ভেতরে লুট করা হয়ে ওঠেনি। মিসেস বসু রায়ের মতে তো সব কথাই নিখুঁত সত্য, তাহলে তার প্রমাণ হলো তাদের খাওয়ার ঘর। নিশ্চয়ই নিশ্চয়ই, তার জবানবন্দিতে তো কোনো রকম অস্পষ্টতা নেই। এগুলোতে কোনো রহস্যের গন্ধ নেই। ঠিকই বলেছ, কিন্তু আমার তো সবই কেমন বাঁকা চোখে দেখা অভ্যেস। যিনি খুনটা করেছেন তিনি খুবই অস্বাভাবিক। যাই হোক, রুদ্রপ্রতাপ, চলি আজকের মতো। রুদ্রপ্রতাপ বাবু, নতুন কিছু ঘটনা ঘটলে খবর পাঠাবেন। তাহলে বিজয়, এবার হোটেলে ফেরা যাক। এই বলে আমি আর রথিজিৎ রুদ্রপ্রতাপ বাবুর পাঠানো গাড়িতে করে হোটেলের দিকে ফিরি। রথিজিতের চোখ মুখে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করলাম। কেমন যেন একটা হতবুদ্ধি ভাব, কিছু যেন মেলাতে চাইছে কিন্তু মেলাতে পারছে না। মনে হচ্ছে মিসেস বসু রায়ের এমন কিছু একটা দেখে এসেছে যার সঙ্গে বাস্তবের যোগসূত্র একদমই সে মেলাতে পারছে না। হতবুদ্ধি ভাবটা নিয়েই সে গাড়িতে উঠল। তারপর হঠাৎ কিছুটা আসার পর ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে আমাকে বলল, বিজয়, তোমাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কেসটাকে এইভাবে ফেলে রেখে যেতে মন সায় দিচ্ছে না। বিজয়, যা দেখলাম তার সবটাই ভুল। মিসেস বসু রায় এবং ওই উমা দেবীর বিবরণ যতই নিখুঁত হোক না কেন, এসবের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে যা আমি কিছুতেই উপেক্ষা করতে পারছি না। মিসেস বসু রায়ের বাড়িতে আবার ফিরে যেতে হবে। রথিজিতের কাণ্ড কারখানা বরাবরই অদ্ভুত। আমাকে গাড়িতে যেতে যেতে বলল, মিসেস বসু রায় অথবা উমা দেবীর বলা বিবরণ যে নির্ভেজাল সত্যি তা ভাববার কোনো কারণ নেই। মিসেস বসু রায়ের বলা কাহিনীতে সন্দেহ জাগবার মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু কম নেই। একটু ভেবে দেখো তো, প্রথম রাতেই এভাবে চোরেদের চড়া হওয়াটা একটা অস্বাভাবিক ব্যাপার। আরো এমন অনেক ব্যাপার আছে। আচ্ছা ভাবো তো, স্ত্রী লোকের চেঁচানি বন্ধ করবার জন্য কখনো চোরকে ঘুষি মারতে শুনেছ? ওনার মতে চোরেদের সংখ্যা ছিল 2-3 জন। একজনকে কাবু করার জন্য একটা খুনের ঝুঁকি কি কেউ নেয়? হ্যাঁ, আর বলতো, চুরি করার জন্য প্রচুর দামি দামি জিনিস ছিল, কিন্তু নিয়ে গেল সামান্য কয়েকটা রূপোর বাসন। যে ব্যাপারটা একেবারেই অসম্ভব। বিজয়, লক্ষ্য করো, এতগুলো অস্বাভাবিক ব্যাপার লুকিয়ে আছে মিসেস বসু রায়ের বলা কাহিনীতে। আচ্ছা, এবার মনে করে দেখো, উমা দেবীর বিবরণে সে কাউকে দরজার কাছে দেখেছিল, কিন্তু যেটা খুব অস্বাভাবিক, কারণ ওই সময় সকল পরিচারক পরিচারিকারা নিজেদের ঘরে চলে যায়। ভদ্রমহিলা যেহেতু কাউকে দেখেছিল, ওনার একবার হাঁক দেওয়া বা কাউকে জানানো উচিত ছিল যে দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু উনি সেটা করেননি। আমি সপ্রশংস দৃষ্টিতে তাকালাম রথিজিতের দিকে, বললাম, আশ্চর্য, এটা তো ভেবেই দেখিনি।
হ্যাঁ, এই ছোট ছোট ব্যাপারগুলোই সাধারণ কেসটাকে অসাধারণ করে তুলেছে। আমার বিশ্বাস মিসেস বসুরায় এবং তার পরিচারিকা কোনো কিছু গোপন করার জন্যই একটা মন গড়া গল্প সাজিয়েছে। এদের উদ্দেশ্যই হলো অপরাধীকে আড়াল করা। আমাদের ওনাদের কোনো সাহায্য নিলে চলবে না, নিজেদেরকেই সম্পূর্ণ তদন্তটা করতে হবে। এছাড়া সঠিক সত্যের সন্ধান করা সম্ভব নয়। রথিজিতের কথা শেষ না হতেই আমাদের গাড়ি এসে মিসেস বসুরায়ের বাড়িতে দাঁড়ালো। আমরা দুজনেই নেমে পড়লাম। আমাদের আবার ফিরে আসতে দেখে মিসেস বসুরায়ের বাড়ির পরিচারক এবং পরিচারিকারা স্বভাবতই অবাক হলো, কিন্তু রথিজিৎ সরাসরি কাজে নেমে পড়ল। এতক্ষণে রুদ্রপ্রতাপ তার কোয়ার্টারে চলে গিয়েছিল, ফলে আমরা মিসেস বসুরায়ের খাবারের ঘরটা ভালো মতোই দখল করে নিতে পারলাম। ভেতর থেকে তালা এঁটে দিয়ে রথিজিৎ তদন্ত চালিয়ে গেল। জানালা, দরজা, কার্পেট, চেয়ার, দড়ি এইসব খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা জিনিস দেখল। আমি একপাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখতে লাগলাম। ওর প্রসন্ন মুখ দেখে বুঝলাম তার পরিশ্রম সফল হয়েছে। রথিজিৎ বলল, বিজয়, 2-3 জন নয়, মাত্র একজন ঢুকেছিল ঘরে। সিংহের মতো বলবান এক পুরুষ, খুব ধূর্তবাজ লোক। চেয়ারটাই সব বলে দিল। দেখো বিজয়, চেয়ারে বসবার জায়গাটাতেই রক্ত লেগে আছে। আমি বললাম, সত্যিই তো, কিন্তু মিসেস বসুরায় বলেছিলেন ওনাকে চোরেরা চেয়ারে বেঁধে রেখেছিল। ওটাই তো বিজয়, চোরেরা যদি মিস্টার বাসুরায়কে খুন করার সময় মিসেস বাসুরায়কে চেয়ারে বেঁধেই রাখে, তাহলে চেয়ারে বসবার জায়গায় রক্ত কোথা থেকে এলো? আমি নিশ্চিত যে মিস্টার বাসুরায় মারা যাওয়ার পরই মিসেস বাসুরায় এখানে এসে বসেছিলেন। বিজয়, এখানের কাজ শেষ, চলো উমাদেবীর সাথে একটু কথা বলা যাক। উমা দেবীর সাথে অল্প কিছু কথা বলেই রথিজিৎ তার মন জয় করে নিল। ভদ্রমহিলা সরলভাবেই মিস্টার বসুরায়ের সম্পর্কে মনের সব ক্ষোভ বলে দিল আমাদেরকে। তিনি বললেন, 2 বছর আগে বিয়ে হয় মিস্টার এবং মিসেস বসুরায়। বিয়ের পর থেকেই মিস্টার বসুরায় অকথ্য অত্যাচার করতেন মিসেস বসুরায়ের ওপর, কিন্তু মিসেস বসুরায় কোনো দিন প্রতিবাদ না করে সবটা সহ্য করতেন। এমনকি তিনি আমাকেও বলতেন না। গতকাল রাতে হাতে পিন ফুটিয়ে দিয়েছিলেন মিসেস বসুরায়, তারই ক্ষত রথিজিৎ বাবু লক্ষ্য করেছিল। আমাকেও তো একবার ফ্লাওয়ার বক্স ছুঁড়ে মেরেছিল, জোরে আঘাত পেয়েছিলাম। আমি আমার জীবনে ওরকম শয়তান পিশাচের মতন লোক কখনো দেখিনি। রথিজিৎ সবটা শুনে উমাদেবীকে বলল, দেখুন ম্যাডাম, আমার দৃঢ় বিশ্বাস যে আপনি জানেন মিস্টার বাসুরায়কে কে খুন করেছে। আপনাকে না বলে পারছি না, কারণ আমি জেনে গেছি আপনি বা মিসেস বসুরায় যে কাহিনী আমাদের শুনিয়েছেন তার পুরোটাই সাজানো এবং মন গড়া গল্প। উমাদেবীর চোখ মুখে বিবর্ণ ভয়ার্ত দৃষ্টি ফুটে উঠল। তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। রথিজিৎ তাকে সব খুলে বলার জন্য অনুরোধ জানালো। এরপর উমাদেবী হঠাৎ বলে উঠলেন, আর্য রায়চৌধুরী। রথিজিৎ জিজ্ঞাসা করল, অর্থাৎ এই ব্যক্তি খুন করেছেন মিস্টার কিংসুক বাসুরায়কে? উমাদেবী বলল, আপনাদের কাছে উনি খুনি হতে পারেন, কিন্তু আমার জন্য তিনি ভগবান। আমার মেয়ের সমতুল্য অনুমাকে তিনি ওই পিশাচের হাত থেকে বাঁচিয়েছেন। এরপর তিনি কিছু না বলে একটি কাগজে কিছু লিখে দিলেন। তারপর সেটি রথিজিতের হাতে দিলেন। রথিজিৎ বলল, এটা কার ঠিকানা? ভদ্রমহিলা বললেন, আর্যবাবুর। বলে ফুটফুটে চাঁদের আলোয় জানলার ধারে গিয়ে বসলেন। ওনাকে দেখে বোঝা গেল উনি আর কিছু বলতে চান না। আমরা ওনাকে বিদায় জানিয়ে মিসেস বসুরায়ের সাথে দেখা না করেই হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। রাত হয়ে যাওয়ায় সেদিন আমার আর রথিজিতের সাথে তেমন কোনো কথা হয়নি। শুধু বলেছিল কালকে তৈরি থাকতে, কারণ বেরোতে হবে, এবং রুদ্রপ্রতাপকে কিছু জানাতে সে বারণ করেছিল, কারণ রুদ্রপ্রতাপ একজন সরকারি লোক।
রথিজিৎ কেসটার ব্যাপারে আগে নিজে পরিষ্কার হতে চেয়েছিল, না হলে সবটা নাগালের বাইরে বেরিয়ে যাবে। ফিরে রাতের খাবার খেয়ে যথারীতি আমরা শুয়ে পড়ি। রথিজিৎ ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই তো সময় হয়ে এলো, তুমি তৈরি হয়ে নাও। তারপর উমা দেবীর দেওয়া ঠিকানা অনুযায়ী আর্য রায়চৌধুরী যেই হোটেলে ছিলেন সেখানে উপস্থিত হলাম। হোটেলের যে রুমে আর্যবাবু ছিলেন সেখানে গিয়ে রুমের বাইরে কলিং বেল বাজাতে দরজা খুললেন দৃষ্টি আকর্ষণকারী, বলশালী এবং দীর্ঘদেহী সুন্দর চেহারার এক যুব পুরুষ। তিনি আমাদের দেখে সাদর অভ্যর্থনা জানালেন। আমি আর রথিজিৎ দুজনেই খুব অবাক হলাম। তিনি আমাদেরকে বসতে বলে নিজে বসতে বসতে বললেন, কালকে রাতে আমি উমাদেবীর কাছ থেকে টেলিফোন পেয়েছি। শুনলাম আপনি আমার সন্ধান করছেন এবং আমার কাছে আসবেন। হ্যাঁ, উনি আপনার ঠিকানা দিয়ে আমার কাজটি সহজ করে দিয়েছে, না হলে আপনার পর্যন্ত পৌঁছতে আমার একটু সময় লাগতো। এরপর আর্যবাবু বললেন, আমাকে নিয়ে এবারে কি করতে চান খোলাখুলি বলুন। যে কোনো খারাপ খবরের জন্য আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাকে সাধারণ অপরাধী বলে মনে করছি আমি। আশা করছি সবটা খুলে বলবেন আমাকে, তাহলে আমি আপনার উপকার করার চেষ্টা করব। পরশুদিন রাতে মিসেস বাসুরায়ের বাড়িতে যা ঘটেছে তা আপনার মুখ থেকে আমি একবার শুনতে চাই। চালাকি করতে গেলে সরাসরি পুলিশের হাতে তুলে দেব। আর্যবাবু যেন থমকে গেলেন। তারপর বললেন, না, কোনো দ্বিধা নেই, সবটা খুলেই বলবো আপনাকে। আর আপনাকে দেখে যথার্থ ভদ্রলোক বলেই মনে হচ্ছে। আগেই বলি, যা করেছি তা নিয়ে আমার কোনো অনুতাপ নেই। দরকার পড়লে অমন ঘটনা আবার ঘটাবো। আমার চিন্তা শুধু মালিনীর জন্য, অর্থাৎ অনুমালিনী বসু রায়। প্রথম থেকেই বলছি, আপনি শুনুন। আমি মালিনীকে অনেক বছর আগে থেকেই চিনতাম। আমরা দুজনে একই কলেজে পড়তাম, কিন্তু ও আমার জুনিয়র ছিল। আলাপ আমাদের সেখানেই। প্রথম আলাপেই আমি তাকে ভালোবেসে ফেলি। কিন্তু প্রেম ছিল কেবল আমার দিক থেকেই। তার দিক থেকে শুধুমাত্র একটা শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু আমি তাকে কোনোদিনই বলে উঠতে পারিনি যে আমি তাকে ভালোবাসি। কলেজ শেষ হয়ে যাওয়ার পরে ওর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ওর মতো নিজেকে তার মন থেকে সরিয়ে নিতে পারিনি। মন জুড়ে ছিল অনু। পরে জানতে পেরেছিলাম অনুর বিয়ে হয়ে গেছে। বুঝতেই পারছেন, দেখা সাক্ষাতের কোনো সুযোগই ছিল না। আমি ব্যাবিলনে থাকি, ওখানে ব্যবসা আছে আমার। গতবার আমি ব্যবসার কাজে বাগডোগরায় আসায় পথে হঠাৎ দেখা হয় অনুমালিনীর পরিচারিকার সাথে। আমি তাকে চিনতে পেরে নিজেই কথা বলি, আর উনিও আমাকে চিনতেন। অনুর সব খবরই বলল সে, আর তার স্বামীর কথা। অমন ফুলের মতো নিষ্পাপ মেয়েটার উপর হাত তোলে ওই লোকটা। দুর্বিষহ করে তুলেছে মেয়েটার জীবনটা। বিয়ের প্রসঙ্গ আমাদের মধ্যে কোনোদিনই ওঠেনি, কিন্তু 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 আমার মন ছিল তার কাছেই। নিজে থেকে দুবার দেখা করলাম অনুমালিনীর সাথে। আমি তৃতীয় ব্যক্তি, তাই কিছু করতেও পারছিলাম না। আবার নির্যাতিত হতে আমি দেখে সহ্য করতে পারছিলাম না। কিন্তু এরপরেও সে আর দেখা করতে চাইল না। তারপর ঠিক করলাম ব্যাবিলনে ফিরে যাওয়ার আগে শেষবারের মতো দেখা করব অনুমালিনীর সাথে। পরশুদিন রাতে ওদের খাবারের ঘরে দেখা করি। তার আগে আমি উমাদেবীর কাছ থেকে ওদের বাড়ির কোথায় কি আছে সবই জেনে নিয়েছিলাম। আমি যখন কথা বলছিলাম তখন তার স্বামী মাতাল অবস্থায় উন্মত্তের মতো একটা লাঠি নিয়ে ঘরে ঢুকলো। তারপর কুৎসিত ভাষায় গালাগালি করে ওই হাতের লাঠিটা দিয়ে এক ঘা বসিয়ে দিল তার মুখের ওপর। সঙ্গে সঙ্গে আমার মাথাটাও চলে উঠলো। আমিও চুল্লির লোহার ডান্ডা তুলে নিলাম। কিন্তু মিস্টার বসু রায় আমাকে প্রথমে আঘাত করেন। এই দেখুন, হ্যাঁ, আমার এই ঘাড়ে দেখুন 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 আমার ঘাড়ের অবস্থা। আমার মাথায় রাগ উঠে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ডান্ডাটা সরাসরি বসিয়ে দিলাম শয়তানের মাথাটায়। আমি যদি মরতাম, মরতে হতো অনুকেও। শয়তানটা ছাড়তো না অনুকে। লাঠির আঘাতে অনু চিৎকার করে উঠেছিল। সেই আওয়াজেই ছুটে এসেছিল উমাদেবী। তারপর যাতে গোটা ব্যাপারটা দেখে পুলিশ মনে করে চোরের কাজ,
তাই চেয়ারের সঙ্গে অনুকে বেঁধে ফেললাম। তারপর কিছুর উপর বাসন তুলে নিয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। বলে এলাম যাতে 10 থেকে 15 মিনিট পর যেন ওরা শোরগোল তোলে, ততক্ষণে নাগালের বাইরে পৌঁছে যেতে পারবো। বাসনগুলো রাস্তায় আস্তে আস্তে ওই ছুঁড়ে ফেলে দিয়েছিল। রথিজিৎ বাবু, যা যা ঘটেছে অবিকল তাই বলে গেলাম। আমার কপালে যাই থাকুক, মন থেকে আমি জানি আমি সত্যি ঠিক কাজ করেছি, উচিত কাজ করেছি। তবে আমার অনুরোধ, দেখবেন যাতে যাতে অনুকে কোনো সমস্যায় না পড়তে হয়। রথিজিৎ বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিল, তারপর বলল, আপনি চিন্তা করবেন না, পুলিশ কোনোদিনই এ মামলার হদিশ করতে পারবে না। আমার সিদ্ধান্ত আমিই নেব। আপনি যা করেছেন, যে কোনো পুরুষ মাত্রই আক্রমণের মুখে পড়লে তাই করত। আপনার প্রতি আমার অজস্র শ্রদ্ধা রইল। কি বলো বিজয়, এই ব্যাপারে তোমারও কি মত? সত্যি বলতে আর্যবাবুর অনুমালিনী বসু রায়ের প্রতি ভালোবাসা এবং আসল পুরুষত্বের যে পরিচয় দিয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। আমি সহানুভূতির সুরে বললাম, মানসিকতার বিচারে আসামি নির্দোষ। শেষে রথিজিৎ বলল, ভবিষ্যতে আপনার এবং অনুমালিনী ম্যাডামের মিলিত ভবিষ্যৎ আমাদের এই শ্রম ও আন্তরিকতার মর্যাদা দেবে। আপনাদের কাছে এই আশাই রাখি। এরপর আমরা আরও 2 দিন নর্থ বেঙ্গলে কাটাই। তারপর আমরা সারি সারি ছায়াঘেরা পাইনের বন, পাহাড় ঘেরা সরল সরল ছোট গ্রাম এবং চা বাগানের মনোমুগ্ধকর রূপ আর নর্থ বেঙ্গলের বাতাসের চা পাতার সুমিষ্ট সুভাষ স্মৃতির পাতায় নিয়ে বাড়ি ফিরলাম। নর্থ বেঙ্গলে ঘোরার অভিজ্ঞতা আর ভোলার নয়। না, আর পুঁটিরামের হাতের রান্না খাওয়া যাচ্ছে না। কোনোদিন ঝাল বেশি তো কোনোদিন নুন। রথিজিৎকে কবে থেকে বলছি বৌঠানকে এবার পাটনা থেকে নিয়ে এসো, কে কার কথা শুনে। এদিকে হাতে দীর্ঘদিন কেস না থাকায় সেও যেন কেমন একটা বদমেজাজি হয়ে উঠেছে, কিছু বলারও উপায় নেই। আমি এতক্ষণ নিজের ঘরেই ছিলাম। কলিং বেলের আওয়াজ শুনে বেরিয়ে এসে দেখি চেনা একটা মুখ। ইতিমধ্যেই বেচারাম দরজা খুলে দিয়ে সেই ব্যক্তিকে বসার ঘরে এসে বসিয়েছে। আরে, এই যে অনিমেষ, অনিমেষ রায়। মেশে থাকাকালীন আমার অনিমেষের সাথে পরিচয় হয়েছিল। যে যার কর্মব্যস্ততার কারণে সেইভাবে দেখা সাক্ষাৎ আর হয়ে ওঠে না, কিন্তু হঠাৎ তাকে বাড়িতে দেখে এক প্রকারের অবাকই হলাম। আরে অনিমেষ যে, কতদিন পর, কি খবর বলো? আরে বেচারাম কাকা, এখানে চা দিয়ে যাও। অনেকদিন পর এলাম, অথচ সেটাও আবার একটা দরকারে। তার জন্য আমার খারাপ লাগছে, কিন্তু তোমাদের সাহায্যের আমার অনেকটাই প্রয়োজন, বুঝলে? আরে কোনো খারাপ লাগা না রেখে নিঃসংকোচে বলো তোমার কি সাহায্য লাগবে। বিজয়, তুমি যদি রথিজিৎদাকে একবার ডাকতে, তাহলে আমি তোমাদের দুজনকে একসঙ্গে বলতাম কথাটা। অনিমেষকে বসতে বলে আমি রথিজিতের ঘরের সামনে গেছি। দেখলাম রথিজিৎ জ্বলন্ত সিগারেটের শেষ অংশে টান দিয়ে ধোঁয়ার কুণ্ডলি উড়িয়ে বাইরের দিকেই আসছে। আমাকে দেখে সে বলল, আরে ভাইয়া, চলো চলো, বসার ঘরের দিকেই যাচ্ছিলাম। পাটনা একটা টেলিফোন করার আছে, আর সতীশকে মেঘমালাকে একবার দিয়ে যেতে হবে। শুনে বেশ খুশি হলাম, কিন্তু সেই খুশিকে নিজের মধ্যেই রেখে বললাম, রথিজিৎ, তোমার অনিমেষকে মনে আছে? ও, মিশে থাকাকালীন সময়ে যার সাথে পরিচয় হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ। অনিমেষ এসেছে, বসার ঘরে আছে। দেখে বেশ চিন্তিত মনে হলো। আমি জিজ্ঞাসা করায় সে বলল নাকি তোমাকে আর আমাকে একসাথে কিছু বলবে। তুমি একবার এসো, বুঝলে? রথিজিৎ ঘর থেকে বেরিয়ে এসে বসার ঘরে বসতেই অনিমেষকে বলল, কি ব্যাপার অনিমেষ, অনেকদিন পর যে, তা বাড়ি ভাড়ার ব্যবসা কেমন চলছে? রথিজিৎদা, আমার এই বাড়ি ভাড়ার ব্যবসাটা না আদৌ চলবে কিনা জানি না। গায়িকা তনুকা মুখার্জি আছেন না, উনি খুন হয়ে গেছেন।
পুলিশকেও খবর দেওয়া হয়েছে, ওনারা খোঁজাখুঁজির পরেও কোনো প্রমাণ পাননি। তাই আপনার কাছেই আসা, বুঝলেন? আপনি একবার যাবেন। তনুকা মুখার্জি গত 2 বছর ধরে আমার শ্যামাচরণ স্ট্রিটের ওখানের যে বাড়িটা আছে না, সেখানেই ভাড়ায় থাকেন। বয়স হবে ধরুন ওই 25-26-এর কোঠায়। এখনো বিয়ে করেননি, কিন্তু তিনি পরিবারের কারোর সাথেই থাকেন না। শুনেছি ওনার মা, উনি তখন বেশ ছোট, সেই সময়ই মারা গিয়েছিলেন। তারপর ওনাকে দেখাশোনা করার জন্য ওনার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন, কিন্তু তার সাথে তনুকা ম্যাডামের বনিবনা না হয় উনি ওনার দিদার কাছে চলে যান। তনুকা ম্যাডাম ওনার দিদার কাছেই মানুষ হয়েছেন। ওনার দিদা গত হয়েছেন 2 বছর হয়ে গেল। তারপর থেকে তিনি আমার শ্যামাচরণ স্ট্রিটের ওখানেই ভাড়া থাকেন। নামটি শুনে আমি বেশ চমকে উঠলাম। রথিজিৎ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমি যতদূর জানি তনুকা মুখার্জি বেশ কম বয়সে সঙ্গীত জগতে ভালো নাম করেছিলেন, তাই তাকে খুন করাটা অস্বাভাবিক বলে কিছু মনে হয় না। আচ্ছা অনিমেষ, তুমি ওনার বাড়ির লোককে খবর দিয়েছো? হ্যাঁ, তা দেওয়া হয়েছে। ওনার বাবা এসেছেন। আমাদের দেরি করাটা মনে হয় আর ঠিক হবে না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তবে তনুকা মুখার্জিকে কিভাবে খুন করা হয়েছে, আর খুনই যে করা হয়েছে তা বুঝলে কিভাবে? রথিজিৎদা, তনুকা ম্যাডামের ঘরের চারপাশের হুলস্থুল অবস্থাটা দেখে আন্দাজ তো করা যায় যে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ খোঁজাখুঁজির পরেও না কোনো প্রমাণ পাচ্ছেন না। উনি কি ওনার ঘরে দরজা ভেঙে ঢুকেছে? মানে সেরকম কি কোনো চিহ্ন পাওয়া গেছে? না রথিজিৎদা, আসলে উনি তো বেশিরভাগ রাতের দিকের গানের শোটাই করতেন, আর সেই সব করে ফিরতে ফিরতে ওনার বেশিরভাগটাই সময় হয়ে যেত ভোরের দিকে। বিশেষ করে যখন দূরের দিকে কোথাও শো থাকতো তখনই হতো এই দেরিটা। আর সকালের দিকে হোটেলের কর্মচারীরা পরিষ্কার করার জন্য ওনাকে যাতে ডেকে বিরক্ত না করেন, তাই উনি দরজা খুলেই ঘুমাতেন। রথিজিৎদা, আপনি একবার চলুন না প্লিজ, আপনি গেলে সবটাই বুঝতে পারবেন। তৃষ্ণার্ত কাক এখন তার পিপাসা মেটানোর জন্য জলের সন্ধান পেয়েছে, তার কি আর অন্য কিছু মনে থাকে? আমি জানতাম রথিজিৎ বৌঠানকে টেলিফোন করতে ঠিক ভুলে যাবে, তাই আমি টেলিফোনে জানিয়ে দিলাম যেন সে একবার বৌঠানকে দিয়ে যায়। রথিজিৎ একটা কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে পাশ থেকে একটা উত্তপ্ত সুর শুনে আমি বেশ বুঝলাম রথিজিৎ বৌঠানকে নিয়ে আসতে না যাওয়ার জন্য তার অভিমান হয়েছে। এরপর আমরা অনিমেষের সাথে তার হোটেলে যাই। হোটেলের সামনে বেশ বড় বড় করে লেখা আছে আস্থানা। বাড়িটা বেশ বিদেশি হোটেলের ধাঁচে তৈরি। গেটের সামনে একদল রিপোর্টাররা ভিড় জমিয়েছে। দেখলাম ভিড় ঠেলে কমলবাবু এগিয়ে এসে আমাদের হোটেলের ভিতরে নিয়ে গেলেন। তনুকা দেবী 3 তলায় থাকতেন, তাই আমরা সিঁড়ি ভেঙে 3 তলায় গেলাম। তনুকা দেবীর ঘরে পৌঁছে দেখি একজন বছর 55 ভদ্রলোক বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। রথিজিৎ বলল, আপনি কি তনুকা দেবীর বাবা? ভদ্রলোক মাথা নাড়লেন। আপনার পরিবারের অন্য কেউ আর আসেনি? ভদ্রলোক ধীরে ধীরে মুখ তুললেন, তারপর বললেন, না, আসলে আমার স্ত্রী অসুস্থ। ঠিক আছে, আপনি বসুন। আপনাকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় তাহলে তখন করে নেওয়া হবে। 3 তলায় 2টি ঘর। 2টি ঘরই তনুকা মুখার্জির। একটি ঘরে উনি থাকেন, আরেকটি ঘরে ওনার সাথে কেউ যদি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে আসেন তাহলে সেখানে বসে কথা বলেন। তবে বাড়িটির সাজসজ্জা বিদেশি আসবাবপত্র দেখলেই বোঝা যায় কোনো অবস্থাপূর্ণ ব্যক্তি ছাড়া অন্য কারোর পক্ষে এই বাড়িতে ভাড়া থাকা সম্ভব নয়। তনুকা দেবীর ঘরটা তার এক সুন্দর নমুনা। চারিদিকে শৌখিন আসবাবপত্রের ছড়াছড়ি। রথিজিৎ মৃতদেহকে লক্ষ্য করে মৃতদেহের কাছে গেল। মৃতের মুখের কাছে মাথা ঝুঁকিয়ে এসে গলার কাছে লেগে থাকা পাউডার লক্ষ্য করল এবং কিছু যেন শুকনো মনে হলো। এমনিতেই ঘরে ঢোকার পর থেকেই একটি ঝাঁঝালো গন্ধ পাচ্ছিলাম যেন। কমলবাবু, আপনি মৃতদেহটি
পোস্টমর্টমের জন্য পাঠান, আর রিপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব বার করার চেষ্টা করুন। বলেই রথিজিৎ তনুকা দেবীর ঘরটা ভালো করে খুঁজে দেখতে লাগলো। অনিমেষের বলা কথা সত্যি ঠিক, ঘরটিতে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরটির মধ্যে দুটি আলমারি, একটি ড্রেসিং টেবিল এবং একটি সেলফ আছে, যার মধ্যে তনুকা দেবীর পাওয়া সাম্মানিক উপহারগুলি সব রাখা রয়েছে। এবং তনুকা দেবীর বিছানার পাশে একটি ছোট টেবিল আছে, আর তার নিচে টেবিল ল্যাম্পটি দেখলাম ভেঙে পড়ে আছে। রথিজিৎ ভালো করে বিছানা ও টেবিলের আশপাশটা পরীক্ষা করতে লাগলো। এরপর রথিজিৎ তনুকা দেবীর আর একটা ঘরে গেল, আমিও তার পিছু নিলাম। দেখলাম ঘরটিতে বেশ টিপটপভাবে সাজানো একটি বড় টেবিল রাখা আছে, তার দুপাশে একটি তনুকা দেবীর বসার জায়গা এবং অপর পাশে তার ক্লায়েন্টদের বসার জায়গা। আরও ঘরটিতে নানা রকম বাদ্যযন্ত্র রয়েছে। রথিজিৎ সবটা ভালো করে সার্চ করার পর আবার তনুকা দেবীর ঘরে গেল। মৃতের মুখের দিকে তাকিয়ে এসে বলল, কাল রাতে মনে হয় তনুকা দেবীর কোনো শোধ ছিল না, উনি বাড়িতেই ছিলেন। রথিজিতের এ কথা বলার কারণ একটাই, ওনার মুখে বা শরীরে কোথাও কোনো প্রসাধনীর ছাপ ছিল না, যেগুলো সাধারণত মহিলারা ব্যবহার করে থাকেন। কমলবাবু, গলায় লেগে থাকা পাউডারের নমুনা নিয়ে ফরেন্সিকে পাঠান। রথিজিতের বলা মাত্র কমলবাবু তনুকা দেবীর গলায় লেগে থাকা পাউডারের নমুনা নিয়ে রাখলেন। এরপরে রথিজিৎ চাবি খুঁজে আলমারি দুটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে দেখবার পর একটি ডায়েরি পায়। আমি রথিজিতের থেকে ডায়েরিটা নিয়ে দেখলাম তাতে নানা রকম গান লেখা রয়েছে। রথিজিৎ, কি জানো তো, আমার মনে হয় না খুনটা চুরি ডাকাতির কারণে হয়েছে, কারণ ঘর থেকে তো কোনো দামি আসবাবপত্র চুরিয়ে যায়নি, শুধুমাত্র তনুকা দেবীকে খুন করা হয়েছে। কথাটা তুমি ভুল বলনি বিজয়, হয়তো খুনের কারণ হিংসা বা অন্য কিছু, আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। আচ্ছা কমলবাবু, আপনি আপনার কনস্টেবলদের দিয়ে মৃতদেহটিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর হ্যাঁ দিলীপবাবু, আপনি কিন্তু আমার অনুমতি ছাড়া কোথাও যাবেন না, আমাদের আপনার সাহায্য লাগতে পারে। কমলবাবু, আমি একটু তনুকা দেবীর ম্যানেজারের সাথে দেখা করতে চাই। উনি কোথায়? রথিজিৎদা, উনি আমার রুমে আছেন, আসুন আমার সাথে। এরপর অনিমেষ সিঁড়ি ধরল, আমরাও পেছন পেছন তার সাথে গেলাম। দেখলাম কনস্টেবলরা মৃতদেহটিকে নিয়ে নিচের তলায় চলে এসেছে। তনুকা দেবীর বাবা যে তাকে খুব ভালোবাসত তা তার মৃতদেহের দিকে ছলছল দৃষ্টিতে তাকানো দেখেই বোঝা যাচ্ছে। কমলবাবু ওনাকে আরও একবার সতর্ক করে দিল, দিলীপবাবু, আপনি কিন্তু আমাদের অনুমতি ছাড়া কোথাও যাবেন না। এরপর অনিমেষ একটি ছোট ঘরে নিয়ে গেল আমাদের। দেখলাম সেখানে একজন ভদ্রলোক দুই হাতের মাঝে মুখ গুজে বসে আছে। আমাদেরকে দেখে উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল, বিশ্বাস করুন স্যার, আমি ম্যাডামকে খুন করিনি, আমি কিছু জানি না। এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার নামটা কি? রবীন দাস। তনুকা দেবীর সাথে আপনার শেষ দেখা কখন হয়েছিল? স্যার, গত পরশু। আচ্ছা, আপনি বলতে পারবেন যে তনুকা দেবীর ওপর কি সঙ্গীত জগতের গাঢ় কোনো রকম রাগ ছিল বা তার বাইরের? তা তো আমি জানি না স্যার, তবে ম্যাডামের সাথে কখনো কারোর ঝগড়া ঝামেলা হতে দেখিনি। তনুকা দেবীর সাথে আপনার শেষ যখন দেখা হয়েছিল, ওনাকে দেখে আপনার কোনো বিষয় নিয়ে চিন্তিত মনে হয়েছিল? আগে স্যার না, তবে ম্যাডাম বেশ হাসি খুশিই ছিলেন। রথিজিৎ রবিনকে জিজ্ঞাসাবাদ করার পরে প্রশ্নের ঝড় তোলে অনিমেষের কাছে। রথিজিৎদা, এখানে না তনুকা ম্যাডাম ছাড়াও আরও কিছুজন ভাড়ায় থাকেন। তাদের মধ্যে এক দম্পতি হলেন সতীশ পাল এবং ওনার স্ত্রী, তাদের সন্তানকে নিয়ে এখানে থাকেন। আর একজন ভদ্রলোক ওনার স্ত্রীকে নিয়ে থাকেন এখানে। ওনাদের কোনো আবার সন্তান নেই, আর একটি ছেলে এবং একটি মেয়ে ভাড়ায় থাকে। রথিজিৎদা, আপনি কিছু একটা করুন না, আমার আবাসিকটাকে এই কেসের আওতা থেকে বার করুন প্লিজ, না হলে আমার ব্যবসাটা যে লাটে উঠবে এই তল্লাটে।
আস্তানার সাথে সাথে যে সব জায়গায় আমার ব্যবসা আছে সবটা শেষ হয়ে যাবে। অন্য জায়গায় বলতে? অন্য জায়গায়ও কি তোমার বাড়ি ভাড়ার ব্যবসা আছে নাকি? হ্যাঁ, তবে বাকি যেসব জায়গাগুলো আমার আবাসিক আছে সেগুলো সাধারণত ট্যুরিস্ট এলাকায়। আর এই বাড়িটা মূলত মাসকাবারি থাকবার জন্য ঘর ভাড়া দিয়ে থাকি। আর যারা পড়াশোনার জন্য আসে তারা ভাড়া নিয়ে থাকে এটাতে। এর মধ্যে কি নতুন কেউ হোটেল ভাড়া খুঁজতে এসেছিল? না, তেমন কেউ তো আসেনি। তবে হ্যাঁ রথিজিৎদা, আমি একটা জিনিস নিয়ে খুব অবাক হচ্ছি। তনুকা দেবীর সাথে সাধারণত প্রোগ্রামের হোস্টাররাই শোয়ের জন্য আসতো, আর তাছাড়া তেমন কেউ ওনার সাথে দেখা পর্যন্ত করতে আসতো না। অনিমেষ, তার মানে তুমি বলতে চাইছো যে নিয়মিত তো দূর, তনুকা দেবীর সাথে সচরাচর কেউ খুব একটা দেখা করতে আসতো না, কাজ সংক্রান্ত বিষয় ছাড়া? হ্যাঁ রথিজিৎদা, বলতে গেলে আমি তো গত 2 বছর কোনোদিনও দেখিনি। আমি এতক্ষণ রথিজিৎ আর অনিমেষের বার্তালাপ মন দিয়ে শুনছিলাম। রথিজিৎকে দেখলাম একটি চেয়ার টেনে নিয়ে বসলো। আচ্ছা অনিমেষ, তনুকা দেবী কি ঘুমের ওষুধ খেতেন? মানে কিছু বলতে পারবে এই বিষয় নিয়ে আমাকে? তা আমি ঠিক বলতে পারবো না। আমি ওনার দৈনন্দিন কর্মপর্যায়ের সঙ্গে মোটেও অবগত নই। কত বছর? আর তনুকা দেবী কত বছর বেশ আছেন বললে এখানে? তা তো প্রায় বছর 2 হতেই চলল। এই তো নববর্ষ গেল। নববর্ষের কয়েকদিন আগেই এসে অগ্রিম টাকা পর্যন্ত দিয়ে গেলেন। আর বিজয়, তুমি তো জানোই আমারও একটু গান বাজনার শখ আছে। তনুকা দেবীর সাথে বেশ কিছুক্ষণ এইসব বিষয় নিয়ে কথাবার্তাও হয়েছে। তারপর তনুকা দেবী নিজেই বলেছিলেন, অনিমেষবাবু, আপনার এই আবাসিকটা কিন্তু আমার জন্য যে খুব চমকপ্রদ তা দিন দিন প্রমাণিত হচ্ছে। কিন্তু অনেক বড় বড় প্রোগ্রামে বড় বড় ব্যক্তিদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি এখানে আসার পর থেকে। মন মেজাজ দিব্যি ফুরফুরে ছিল ওনার। এই কথা বলায় আমি ওনাকে কৃতজ্ঞতা জানিয়েছিলাম মাত্র। এরপর মাসোয়ারা দিয়ে তিনি চলে গেলেন। কিন্তু আজকে তনুকা দেবীর মৃত্যুর ঘটনা যে কি করে ঘটে গেল তার কোনো সূত্র তো দূর, আন্দাজ পর্যন্ত করতে পারছি না। বলতে পারেন রথিজিৎদা, এখন এইসব ব্যাপারটা না আমার কাছে পুরো দুঃস্বপ্নের মতো লাগছে। অনিমেষ, যতদিন না এই কেসের কোনো সুরাহা হচ্ছে ততদিন নতুন ভাড়াটে খোঁজা বন্ধ রাখো। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার গতি করতে। আচ্ছা, এই আবাসিকে বিয়ারা কতজন কাজ করে? আগে 2 জন। লতামাসিকে আজকে আপনি পাবেন না। ওনার শরীরটা খারাপ ছিল, তাই গতকাল আমাকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন যে আজকে আসতে পারবেন না। আমি যেন অন্য কাউকে আজকে কাজের জন্য দেখিনি। তবে দেখতে গেলে এখন শেখর ডিউটিতে আছে। হঠাৎ আমার দরজার দিকে চোখ যাওয়ায় দেখলাম তনুকা দেবীর বাবা সেখানে এসে দাঁড়ালেন। রথিজিৎ একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, বেশ, কমলবাবু, আবাসিকে যেসব ভাড়াটিয়ারা আছে তাদের প্রত্যেককে আশা করি এই ঘটনাটির ব্যাপারে অবগত করেছেন। হ্যাঁ, সকলেই সকলকে এক জায়গায় জড়ো করেছিলাম। উত্তম। তা কিছু জানতে পেরেছেন? কমলবাবু মুখের একটি অদ্ভুত ভঙ্গিমা করে নাবাচক মাথা নাড়ল। আমি এবং রথিজিৎ দুজনেই মুচকি হেসে বাইরে বেরিয়ে এলাম। তনুকা দেবীর বাবা অর্থাৎ দিলীপ মুখার্জিও আমাদের পিছু নিলেন। আমরা আবাসিকের প্রধান ফটকের কাছে যাওয়া মাত্রই কমলবাবুকে দেখে দারোয়ানটি একেবারে শিরদাঁড়া সোজা করে সেলাম জানালো। কমলবাবু বললেন, আরে হয়েছে, নাও এবার একটু ঝেড়ে কাশো দেখি বাবু। রথিজিৎ প্রশ্ন করল, আপনি একাই আবাসিকের পাহারায় থাকেন তাই তো? ভদ্রলোক পান চিবোচ্ছিলেন। চিবাতে চিবাতে বললেন, হ্যাঁ স্যার। কাল রাতেও নিশ্চয়ই আপনিই পাহারায় ছিলেন। আপনি কি অন্য কাউকে মানে বাড়িতে আসতে দেখেছেন, বা তনুকা দেবী কাল কতবার বাড়ি থেকে বেরিয়েছিলেন বলতে পারবেন? না বাবু, আমি তো ডিউটিতেই ছিলাম, কিন্তু ম্যাডাম কি কোথাও বেরোতে তো আমি দেখিনি। তবে হ্যাঁ, তার সাথে একটি বাচ্চা মেয়ে দেখা করতে এসেছিল। বাচ্চা মেয়েটি তার মায়ের সাথে এসেছিল। পরিচয়ে মেয়েটির মা বলেছিল মেয়েটি নাকি তনুকা ম্যাডামের ভক্ত হয়।
আর সেই সময় তনুকা ম্যাডাম একবার তার সাথে দেখা করার জন্য বাইরে এসেছিলেন। এইটুকুই আমার চোখের সামনে ধরা পড়ছে। তনুকা দেবীর সাথে এই আবাসিকের প্রত্যেকের সম্পর্কটা ঠিক কেমন? সম্পর্ক সম্পর্ক বলতে স্যার, উনি তো এই আবাসিকের প্রত্যেকের সাথে কথা বলতেন, তবে রঙ্গন বাবু ও ওনার স্ত্রীর সাথে তনুকা ম্যাডামের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আসলে রঙ্গন বাবু ও ওনার স্ত্রীর কোনো সন্তান না থাকায় তনুকা ম্যাডামকে ওনারা সন্তানের মতো স্নেহ করতেন। এ বড় ভালো মানুষ ছিলেন জানেন। এই তো নববর্ষে আমায় টাকা দিয়ে বললেন নতুন পোশাক কিনতে। কি থেকে যে কি হয়ে গেল, অল্প বয়সী মেয়েটির প্রাণ হারালো। রথিজিৎ শেখরের ঘাড়ে আশ্বাসের চাপ দিয়ে বলল, চিন্তা করো না, খুনিও ধরা পড়বে এবং সে তার উপযুক্ত শাস্তিও পাবে। কমলবাবু, চলুন তাহলে একটু বাড়ির বাকিদের সঙ্গে দেখা করে নেওয়া যাক। আর হ্যাঁ দিলীপবাবু, আপনার সঙ্গে একটু পরে কথা বলছি। কোনো রকম চিন্তা করার কোনো দরকার নেই, বডি আপনার বাড়িতে যাওয়ার আগেই আপনাকে ছেড়ে দেব। দোতলা সিঁড়ির মুখটাতেই প্রথম ঘরটা সতীশ পালের। দরজা খোলাই ছিল। পায়ের শব্দ পেয়ে সতীশবাবুর স্ত্রী দরজার সামনে এসে দাঁড়ালেন। তার পিছু পিছু সতীশবাবুও আসলেন। আসুন, আপনারা ভিতরে আসুন। রথিজিৎ দরজার সামনে আসতেই ভদ্রলোক অর্থাৎ সতীশবাবু বলে উঠলেন, আবার কি এখন জেরা করা হবে শুনি? তা তো হবেই মশাই, দুর্যোগ যখন এখানেই হয়েছে তখন আশেপাশের ক্ষয়ক্ষতি তো একটু মেনে নিতেই হবে, তাই না বলুন? তা ভেতরে ঢুকতে দেবেন না? ভদ্রলোকের কথাবার্তা শুনলেই বোঝা যায় ভদ্রলোক বেশ রকচটা। ভদ্রলোকের উচ্চতা মাঝারি ধরনের। মাথা উঁচু করে একবার রথিজিৎ আরেকবার আমার দিকে ভূত দেখার মতো দেখে কি যেন সব গজগজ করতে করতে সশব্দে চটিতে ফটফট শব্দ তুলে ঘরের ভিতরে চলে গেলেন। ভেতরে একটি বছর চারেকের বাচ্চা সোফায় বসে খেলনা নিয়ে খেলছিল। আমাদের দেখতে পেয়ে ছুটে একটি ঘরের মধ্যে ঢুকে গেল। রথিজিৎ একবার ঘরের চারিদিকটা দেখে চোখ বুলিয়ে নেয়ার পরে প্রশ্ন করল, আপনি কোন পেশার সাথে যুক্ত? আমি একজন ব্যাংকার। আর আমি শুধু একা নয়, আমার স্ত্রীও একটি স্কুলের শিক্ষিকা। তাহলে আপনাদের বাচ্চাটি কার কাছে থাকে? আমাদের ছেলের জন্য একটি অ্যাটেন্ডেন্স রাখা আছে, দিনের বেলা সেই দেখাশোনা করে। আচ্ছা, সে যাই হোক, তা কাল আপনি অফিস থেকে কখন ফিরেছেন? আপনি তো এইসব প্রশ্নের উত্তর দারোয়ানের থেকে জেনে নিতে পারেন, কিংবা ইন্সপেক্টরও তো সকালে এসে একই প্রশ্ন করেছিলেন। আমার এগুলো ভালো লাগছে না। তুমি একটু থামবে এখন? তোমাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিলেই তো হয়। কেন বলুন তো, জানতে চাইছেন? আপনি একজন শিক্ষিত ভদ্র সমাজের মানুষ, অন্তত দেখে তো তাই মনে হয়। তাই আশা করি প্রশাসনিক কোনো কাজে সম্পূর্ণ সহায়তা না করা এবং তাদের সাথে উচ্চ কণ্ঠে কথা বলার কারণে পুলিশ আপনাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে। আর এটা নিশ্চয়ই সচরাচর জানেন। আপনাকে এর থেকে বেশি আর সচেতন এই মুহূর্তে আমি করতে পারছি না। বাকিটা আপনার উপর। রথিজিৎ সাধারণত খুব সহজে ঝাঁঝালো কণ্ঠে কথা বলে না, তবে যখন বলে তখন তা বনের রাজা সিংহের গর্জনের থেকে কোনো অংশে কম হয় না। সতীশবাবু এক প্রকার ঢোক গিলেই বললেন, আমি এসেছি কাল 6:30 নাগাদ, আর তার আগে আমার স্ত্রী এসেছেন। আমার পরে এসেছে দুর্গেশ রাত 9:30 নাগাদ। ছেলেটি আমার প্রতিবেশী, ওর কাছেও যাবেন তো নাকি? কমলবাবুর দিকে তাকিয়ে দেখি সে রথিজিতের দিকে একভাবে চেয়ে আছে, যেন আকাশ থেকে পড়েছে। এরপর দরজা থেকে বেরোতে না বেরোতেই রথিজিৎ আগে এগিয়ে গিয়ে পাশের ঘরে দরজায় নক করল এবং উক্ত দরজাটি খুলল। কমলবাবু বললেন, দুর্গেশ, তোমার সাথে আরেকবার কিছু কথা বলতে চাই। আপনাকে বললাম তো
এই আবাসিকের কতজন থাকে, কে আছে কে নেই, এই বিষয়ে আমি কোনো খোঁজ রাখি না। আর কে খুন হয়েছে, কেনই বা হয়েছে, সে বিষয়েও আমার জানার বিন্দু মাত্র আগ্রহ নেই। তারপরেও আপনারা কেন এত বিরক্ত করছেন? আর দেখুন, আমার শরীরটাও কিছু ভালো নেই। না হয় বুঝলাম যে কে কোন কারণে খুন হয়েছে তা জানতে আপনার আগ্রহ নেই, কিন্তু পরবর্তীতে এই একই ঘটনা যাতে আপনার সাথে ধারাবাহিকভাবে না ঘটে সেই কারণেই আমাদের জিজ্ঞাসাবাদ। তা না হলে আপনাকে বিরক্ত করার ইচ্ছা আমার বিন্দুমাত্র নেই। সতীশবাবুর কাছ থেকে জানতে পারলাম আপনি কাল রাত 9:30 পরে বাড়ি ঢুকেছেন। তা কোথায় ছিলেন জানতে পারি? কাল আমার এক বন্ধুর পার্টিতে নিমন্ত্রণ ছিল, সেখান থেকেই ফিরতে রাত হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন বলুন তো সব? তনুকা দেবীর ঘরটা আপনার ঘরের ঠিক ওপরেই, সেটা নিশ্চয়ই আপনার জানা। মহিলাটিকে নৃশংসভাবে কেউ খুন করে দিয়েছে, সেখানে তো আপনারা অর্থাৎ এই আবাসিকে যারা ভাড়া থাকেন তাদেরকে তো এই জাতীয় প্রশ্নের উত্তর দিতেই হবে। আচ্ছা কমলবাবু, একবার তনুকা দেবীর ঘরে গিয়ে একটু নিচু স্বরে চিৎকার করবেন, তবে চিৎকারটা যেন এমন হয় যে আপনাকে কেউ মারার চেষ্টা করছে আর আপনি চাইছেন নিজেকে প্রাণপণে বাঁচাতে। কিন্তু কেন? না মানে যাচ্ছে। কমলবাবু পেশায় একজন পুলিশ হলেও বেশ ভয়তর মানুষ। ওনার এই কেন না মানে যাচ্ছি শুনে বেশ বুঝে গিয়েছিলাম উনি ভয় পাচ্ছিলেন একা উপরে যেতে। কমলবাবু উপরে গিয়ে রথিজিতের কথা মতো বেশ কিছু শব্দ তৈরি করে কাঁচুমাচু মুখে নিচে ফিরে এলেন। তবে বলাই বাহুল্য, আমরাও যখন উপরতলাতে গিয়েছিলাম এই দিনের বেলাতেই গাটা কেমন ছমছম করছিল। রথিজিৎ বলল, এর থেকে এটাই পরিষ্কার যে যদি উপরতলায় কাউকে মুখ চেপে হত্যা করা হয় বা চেষ্টা করে, তবে তার গোঙানির শব্দ নিচের তলা পর্যন্ত পৌঁছবে না। রথিজিৎ দুর্গেশের দিকে হাত জোর করে বলল, রথিজিৎ সান্যাল হয়তো ছিলেন না, কিন্তু সময়ের সাথে জেনে যাবেন। রথিজিৎ আবার নিচের একটি ঘরে গেল। ওর সাথে আমি, কমলবাবু ও অনিমেষ নেমে গেলাম নিচে। নিচে এসে দেখলাম রথিজিৎ একটি ঘরের দরজায় টোকা মারল। দরজাটি খুলল একটি মেয়ে। রথিজিৎ এবং আমাকে দেখে মেয়েটি জিজ্ঞাসা করল, আপনারা? উনি আপনাকে এই খুনের তদন্তের জন্য কিছু প্রশ্ন করবেন। ও হ্যাঁ, বলুন। তোমার নাম কি? অঙ্কনা মৈত্র। অঙ্কনা, তোমার সাথে তনুকা দেবীর সম্পর্ক কেমন ছিল? তনুকাদির সাথে আমার সেইভাবে কোনোদিনও কথা হয়নি। যাতায়াতের পথে কখনো কখনো মুখোমুখি হয়ে গেলে তখন একটু আধটু কথা হতো আর কি। আসলে ওনার গান আমার ব্যক্তিগতভাবে বেশ পছন্দ, তাই যখন কথা হতো বিষয়ে গানই থাকতো। কালকে কি তুমি কলেজ বা কোথাও বেরিয়েছিলে? মানে বলতে চাইছি যে যতদূর শুনলাম তুমি এখানে কলেজ পড়াশোনার সূত্রে ভাড়া থাকো। হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনেছেন। আসলে সামনে পরীক্ষা থাকার কারণে আমি তো কালকে কোথাও বের হইনি। হ্যাঁ, তো তোমার সাথে কি আরও কেউ ভাড়া থাকে? না স্যার, আমি তো একাই থাকি। প্রয়োজনে আপনি ভিতরে এসে দেখতে পারেন। তাহলে দেওয়ালে টাঙানো ফটো ফ্রেমের একটি তোমার ফটো, আর আরেকটি যে মেয়ে রয়েছে সেটি কে? স্যার, ওর নাম প্রহেলিকা। ও আমার সাথেই ভাড়া থাকতো, তবে 1 মাস হতে চললো ও অন্য একটি ভাড়া বাড়িতে চলে গেছে। মেয়েটির হঠাৎ নতুন ভাড়া বাড়িতে চলে যাওয়ার কারণ কি? নতুন ভাড়া বাড়িটি প্রহেলিকার কলেজের কাছাকাছি, সেই কারণেই আর কি। ধন্যবাদ অঙ্কনা, আমাদের কাজে সহায়তা করার জন্য অনেক ধন্যবাদ। বিজয়, আমার সাথে একবার উপরের তলায় এসো। আমিও রথিজিতের কথা মতো ওপরে গেলাম। দেখলাম সে ঘরের ভিতরে ঢুকে ঝুঁকে পড়ে মাটিতে কি যেন পরীক্ষা করছে। আমি জিজ্ঞাসা করার আগেই রথিজিৎ বলে উঠল, বুঝলে তো বিজয়, একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। এটা আগেই পরীক্ষা করা দরকার ছিল। আততায়ীর পায়ের ছাপ আমাদের হয়তো আরো এগিয়ে নিয়ে যেতে পারত সমাধানের দিকে, কিন্তু সেটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আমি কোনো মন্তব্য করলাম না। তারপর রথিজিৎ ঘড়ি দেখে বলল, চলো বিজয়, এবার যাওয়া যাক, সময় অনেক হলো।
বলে রথিজিৎ আর আমি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি ফেরার আগে রথিজিৎ অনিমেষের সাথে দেখা করে বলে আসলো, অনিমেষ, আর কিছু মনে করো না, শুধুমাত্র কটা টাকার জন্য দুর্গেশের মতো মদ্যপ ভাড়াটাকে রেখে নিজের ক্ষতি করছো মাত্র। তবে অবশ্যই বাকিটা তোমার ব্যাপার। এখন আমরা আসি। দিলীপবাবু, আপনি এখানে থেকে আপনার সরল মানসিকতার পরিচয় দিয়েছেন, আপনি এখন আসুন। তনুকা দেবীর শেষকৃত্যের সমস্ত কাজ নিয়ম মেনে সারুন, যদি প্রয়োজন পড়ে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। কমলবাবু, এদিকটা একটু সামলে নিন, আর হ্যাঁ, রিপোর্ট পাওয়া গেলে আমাকে টেলিফোন করবেন। এরপর 3 দিন কেটে গেল। মেঘমালাও ফিরেছে তার পরের দিনই। সতীশ এসে তাকে বাড়িতে রেখে গেছে। সেদিন বিকালে রথিজিৎ বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছে। মেঘমালাকে দেখলাম বেশ উৎসুকতার সাথে রথিজিৎকে জিজ্ঞাসা করল, কেসটাকে পেলে? রথিজিৎ একটা ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে দিয়ে বলল, কেন বা, বিজয় তোমাকে কিছু জানায়নি? মানে, তুমি কি বলতে চাইছো? তেমন কিছুই না, তবে বুঝলাম মেঘ, তনুকা দেবীর যে খুনের কেসটা সেটা আমাকেই নিতে হতো। তা তো হতোই। তোমার মনের মতো কেস কি না? হেয়ালি রহস্য সবই যে আছে। এই রহস্যের গন্ধ পাই বলেই এই কেসের মধ্যে জড়িয়ে থাকা বিচিত্র জঞ্জালগুলোকে এত সহজে ধরতে পারি। ও, তোমার শুধু হেয়ালি। আচ্ছা, বলবে কি কি হলো? অনিমেষের বিলাসবহুল আবাসিক, খ্যাতনামা গায়িকা তনুকা মুখার্জির নৃশংস খুন, এবং বাবা মার সাথে না থাকা এবং নরম স্বভাবের সতীশবাবুর স্ত্রী, মদ্যপ দুর্গেশ, এবং পড়াশোনার সুবাদে ভাড়া থাকা অঙ্কনা, এবং 1 মাস আগে ভাড়া বাড়ি পাল্টে নেওয়া তারই রুমমেট প্রহেলিকা। অন্যদিকে আরও এক ভাড়াটে দম্পতি রয়েছে, রঙ্গনবাবু এবং ওনার স্ত্রী। ওনাদের বেশ বয়স হয়েছে, তাই আমার মনে হয় খুনের মতো কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে না, তাই ওদের আমি সন্দেহ তালিকা থেকে বাদ রাখছি। আর দারোয়ান শেখর? না বিজয়, শেখর সন্দেহভাজন নয়। শেখরের দুঃসাহস অতটা হবে বলে আমার মনে হয় না। তবে কি দুর্গেশ? অনিমেষ কেন নয় বিজয়? একমাত্র ওই তো আছে যে যখন খুশি আবাসিকের মধ্যে বিচরণ করতে পারে, যেহেতু নিজেই আবাসিকের মালিক। এটা তো ভেবে দেখিনি, কিন্তু বুঝতে পারছি তুমি আসলে বলতে চাইছো অনিমেষ তো নিজেই এসেছিল খুনের ব্যাপার জানাতে। হ্যাঁ রথিজিৎ, আর খুনের সাথে অনিমেষ জড়িত থাকলে তো সবথেকে বড় ক্ষতি তার নিজেরই হবে। মুশকিলটা তো এখানেই। তবে এখনো কিছু নিশ্চিত নয়। ফরেন্সিক রিপোর্টটা হাতে না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না। বলে রথিজিৎ নিজের ঘরের দিকে চলে গেল। আমিও খানিকক্ষণ বসার ঘরে পায়চারি করে ঘরে চলে গেলাম। পরদিন সকালে চায়ের কাপে চুমুক দিয়েছে এমন সময় টেলিফোন এলো। রথিজিৎ খবরের কাগজটা রেখে রিসিভারটা তুলতেই কমলবাবুর কথা ভেসে এলো। রথিজিৎটা রঙ্গনবাবু খুন হয়েছেন, রক্তমূলন করে বাড়ি ফিরছিলেন। আপনি দ্রুত তৈরি হয়ে নিন, আসছি। রথিজিৎ টেলিফোন নামিয়ে রেখেই আমাকে তৈরি হয়ে নিতে বলল। এ কি, তোমরা এত সকাল সকাল চললে কোথায়? রঙ্গনবাবু খুন হয়েছেন। বিজয়, দেরি করো না, কমলবাবু এলো বলে। আমরা তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে বাইরে আসার সঙ্গে সঙ্গেই কমলবাবু তার জিপ নিয়ে হাজির। একটি রহস্যময় খুনের কারণই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, সেখানে আরও একটি খুন হলে পুলিশের উপরমহল থেকে চাপ আসে বইকি, আর এটাই স্বাভাবিক। কমলবাবুর মুখে চোখে তার ছাপ স্পষ্ট। ঘটনাস্থলে পৌঁছে বুঝলাম জায়গাটি সেই আবাসিক থেকে বেশি দূরে নয়, তবে যেখানে খুনটা করা হয়েছে তার আশেপাশের জায়গাটা অপেক্ষাকৃত নির্জন। দোকানপাট তেমন নেই বললেই চলে। ঘটনাস্থলে বেশ ভিড় জমা হয়েছে। উপস্থিত কনস্টেবলরা সেই ভিড় সামলাতে ব্যস্ত। দেখলাম রঙ্গনবাবুর পরনের জামা ভেসে যাচ্ছে রক্তে। রথিজিতের কিন্তু সেদিকে চোখ নেই। ও হাঁটু মুড়ে বসে মৃতের ডান হাতের আঙুল ধরে একবার উঁচু করল, তারপর বলল, এই হাতটি বেশ জোরেই মোচড়ানোর চেষ্টা করা হয়েছে, তাও আবার খুনের আগে, যাতে রঙ্গনবাবু নিজেকে প্রতিরক্ষা করার আগেই আততায়ী তার কাজ সেরে নিতে পারে।
কোনো বাধা ছাড়াই। এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে উঠে দাঁড়িয়ে বলল, কমলবাবু, এই হাতটিতে আপনি আততায়ীর হাতের ছাপ পাবেন, এই ব্যাপারে আমি নিশ্চিত। আচ্ছা, আপনাকে প্রথম যে খবর দেয় সে কি এখানে আছে? পাশের ভিড়ের মধ্যে থেকে একটি 34 বা 35 বছরের মহিলা বেরিয়ে এসে বলল, আমি গিয়েছিলাম থানায়, আমার চোখের সামনে সমস্তটা ঘটেছে স্যার। আচ্ছা, আপনি কি খুনিকে দেখেছেন? না স্যার, তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। আমি খানিকটা দূরে ছিলাম ওনার থেকে। প্রাতঃভ্রমণ সেরে আমিও ফিরছিলাম একটু পিছনে। হঠাৎ চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখে আমি একেবারে স্তব্ধ হয়ে গেছি। আমি নড়াচড়া পর্যন্ত করতে পারিনি। আমার চোখের সামনে কেউ একজন খুন করে দিয়ে পালালো, আর আমি কিছু করতে পারলাম না। আচ্ছা, আততায়ীর উচ্চতা কেমন ছিল, মানে এটা কি একটু বলতে পারবেন? ভদ্র মহিলাটি উপস্থিত সকলের দিকে তাকিয়ে অবশেষে রথিজিতের দিকে তাকিয়ে বলল, আপনার মতো স্যার। ওখানে উপস্থিত সকলে রথিজিতের দিকে তাকালে কেউ কোনো কথা বলল না। কমলবাবু বডিটা পাঠিয়ে দিলেন ময়না তদন্তের জন্য। তারপর বললেন, কিছু বুঝতে পারলেন রথিজিৎদা? কোথাও না কোথাও এই দুটি খুনের মধ্যে মন একটা সম্পর্ক স্থাপন করতে চাইছে, এটা অস্বীকার করব না। তবে আপনার প্রশ্নের উত্তর হিসেবে এটি একটা খুন ছাড়া কিছুই বোঝার উপায় নেই। আর সন্ধ্যায় একবার রঙ্গনবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলবো, আপনি যাবেন কি? হ্যাঁ, অবশ্যই। উত্তম, তাহলে ঠিক সন্ধ্যে 6টা। যদিও সেদিন সন্ধ্যা 6টার আগেই কয়েকটা বিস্ফোরক তথ্য পাওয়া গেল। কমলবাবু ফোন করে জানালেন, তনুকা দেবীর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছে। ওনার মাথায় কিছু দিয়ে জোরে আঘাত করা হয়েছিল। ক্লোরোফর্ম দিয়ে ওনাকে প্রথমে অচেতন করা হয়। তনুকা দেবীর ঘরের টেবিল ল্যাম্প থেকে যে ফিলামেন্ট পাওয়া গেছে তা তনুকা দেবীর নয়। আমি একটু চাপ দিয়ে তাড়াতাড়ি রঙ্গনবাবুর হাতে যে আঙুলের ছাপ পাওয়া গেছে তা পরীক্ষা করতে বললাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি ঠিক রঙ্গনবাবুর হাতে এবং টেবিল ল্যাম্পে একই মানুষের আঙুলের ছাপ পাওয়া গেছে। এর থেকে এটাই দাঁড়ায় যে উনি একজনই। মৃত্যুর সময় তা প্রায় ভোর 5টা নাগাদ। পুলিশের নাকের ডগায় আরো একটি খুন করে খুনি চম্পট দিয়ে দিল, কিন্তু খুনির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তাই তো? এছাড়া আর কি হতে পারে? কমলবাবু, এই দ্বিতীয় খুন থেকে এটা স্পষ্ট যে খুনি এই স্থান ছেড়ে পালাবে না, আর সে পালাবে না বলেই আরো একটি খুন করেছে। চিন্তা করবেন না, খুনি কোথাও যায়নি, এই কলকাতাতেই আছে। আরো একটি জিনিস লক্ষ্য করার মতো বিষয়। কি বলুন তো? রঙ্গনবাবুর পকেটে থাকা টাকা, এর থেকে এটা স্পষ্ট যে খুনির না আছে টাকার প্রয়োজন, আর না আছে পালানোর প্রয়োজন। তার যেটুকু প্রয়োজন ছিল তা মিটিয়ে নিয়ে সে এখন নিশ্চিন্তে কলকাতার বাসিন্দা হয়ে থাকতে চায়। আচ্ছা, সন্ধ্যা 6টায় চলে আসুন, একবার আবাসিকে যাওয়ার প্রয়োজন রয়েছে। আর বেশি কথা হয়নি বিকেল পর্যন্ত। ঠিক সন্ধ্যা 6টার সময় আমরা আবার অনিমেষের আবাসিকে পৌঁছলাম। রথিজিৎ প্রথমে গিয়ে ঢুকলো রঙ্গনবাবুর ঘরে। দেখলাম ওনার ঘরে দুজন বৃদ্ধা এবং সতীশবাবুর স্ত্রী রয়েছে। রঙ্গনবাবুর স্ত্রীর সঙ্গে একটু কথা বলতাম। এখানে বলা ভালো যে এখানে যেই সতীশবাবুর কথা বলা হয়েছে সেটি কিন্তু রথিজিতের শ্যালক না। ঘরে ঢুকতেই দুইজন বৃদ্ধার মধ্যে থেকে আমি যাকে অনুমান করেছিলাম তিনি ধরা গলায় উত্তর দিলেন, জানি এখন আপনার মানসিক অবস্থা খুবই খারাপ, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না করলেই নয়। আপনার কি আপত্তি আছে যদি আমি বাকি দুজনকে একটু বাইরে যেতে বলি? ভদ্রমহিলা নিঃশব্দে মাথা নাড়লেন। সতীশবাবুর স্ত্রী এবং আরেকজন যে বৃদ্ধা মহিলা ছিলেন তিনি বাইরে চলে গেলেন। রথিজিৎ প্রশ্ন করল, জানি এই আচরণটা খুব প্রীতিকর নয়, তবে কিছু সময় গোপনীয়তা খুবই প্রয়োজনীয়। যাক, শুনেছি আপনাদের দুজনের সঙ্গেই নাকি তনুকা দেবীর বেশ ভালো আলাপ ছিল। আপনি ঠিকই শুনেছেন। রথিজিৎ চুপ করে কথাগুলি শুনল, তারপর বলল, আপনাকে জানিয়ে রাখা ভালো, তনুকা দেবীকে যে খুন করেছে সে একই ব্যক্তি
আপনার স্বামীকেও খুন করেছে। আপনাদের জ্ঞানে বা অজ্ঞানে যাই হোক না কেন, এটা খুব সহজেই বোঝা যায় যে আপনাদের সঙ্গে তনুকা দেবীর মৃত্যুর একটা সম্পর্ক স্থাপন হয়েছে। যদি এই বিষয়ে কোনো রকম আলোকপাত করতে পারেন তবে আমাদের একটু কাজে সুবিধা হয়। তনুকা খুব ভালো মেয়ে ছিল, ওর সাথে আমাদের দুজনের প্রায় কথা হতো। আমরা তনুকাকে নিজেদের সন্তানের মতো দেখতাম, কিন্তু তেমন কোনো কথা কোনোদিনও শুনিনি যে সে সমস্যায় পড়েছে বা কোনো বিপদে পড়তে চলেছে। আজ 12 বছর হতে চলল এখানে আছি, কিন্তু একটা কেউ রঙ্গন মিত্রের নামে কোনো কথা বলতে পারেনি। ওনার মতো মানুষকে কেউ কি করে খুন করতে পারে আমি এখনো ভাবতে পারছি না। ওনার কি ভোরের দিকে প্রাতঃভ্রমণ যাওয়ার অভ্যাস ছিল? হ্যাঁ, উনি রোজই প্রায় ভোর 5টার তার আগে উঠে প্রাতঃভ্রমণে বেরোতেন। বুঝলে বিজয়, খুনির মোটিভ তাহলে এটা হতে পারে যে সেদিনও রঙ্গনবাবুর প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এবং আততায়ী মনে করে উনি হয়তো তাকে কোনোভাবে বাড়ির ভিতরে বা বাইরে যেতে দেখে ফেলেছেন, আর তাই সম্পূর্ণভাবে নিশ্চিত থাকার জন্য তার কৃতকার্য সারা হয়ে গেলেও মনের সন্তুষ্টির কারণে সে রঙ্গনবাবুকেও খুন করে। কমলবাবু, এই বাড়ির প্রতিটা মানুষের আঙুলের ছাপ নিয়ে ফরেন্সিকে পাঠান। এই কাজটা করার অধিকার আপনারই আছে, এছাড়া অন্য কোনো রকম উপায় আমি আপাতত দেখছি না। আপনি শুরু করে দিন, আমি একবার অনিমেষের সাথে দেখা করে আসি। আমরা দুজন নিচে নেমে এলাম। অনিমেষকে দেখলাম দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে সিগারেট টানছিল। আমরা ঘরে ঢুকতে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রথিজিৎ বলল, আচ্ছা অনিমেষ, তনুকা দেবীর কাছে চিঠিপত্র কেমন আসতো? চিঠি আসতো কম বেশি, তবে যতদূর আমার মনে হয় চিঠিগুলো ওনার ভক্তদের কাছ থেকেই আসতো। দেখতাম মাঝে মাঝে বাড়ির পিছনে গিয়ে কাগজপত্র পুড়িয়ে দিত। জিজ্ঞাসা করলে বলতেন এমন চিঠি আসতেই থাকে, বাড়িতে কাগজপত্র ঘরে রেখে জঞ্জাল না করে পুড়িয়ে দেন উনি। ওনার এই ব্যবহার আমাকে খুব অবাক করত। বেশ, বিজয় এসো দেখি। আমরা দুজনেই বাড়ির পেছন দিকটায় গেলাম। কিছুটা বাঁধানো মেঝে ছাড়িয়ে শুরু হয়েছে আগাছার জঙ্গল। দৈনন্দিন জিনিসের বাজেয়াপ্ত বর্জ্য ও আনাজপাতির খোসায় সম্পূর্ণ নোংরা হয়ে রয়েছে। তবে সেই নোংরা স্তূপের আগেই চোখে পড়ল একটা অস্থায়ী পোড়া কাগজের ছাই গাদায়। আশেপাশে কাগজের টুকরো আধপোড়া হয়ে আটকে আছে জঙ্গলের মধ্যে। রথিজিৎ তার মধ্যে থেকেই একটা কাগজ তুলে নিয়ে সেটি একদম চোখের কাছে এনে পড়ল। কি আগে থেকেই সাবধান করে দিচ্ছি, সম্পত্তির ভাগ নিতে অস্বীকার করে দাও, তা না হলে এর ফল ভালো হবে না। আমি যা চিঠির অর্ধেক অংশটা একটু নেই। বিজয়, সম্পত্তির সাথে তনুকা দেবীর আর এই চিঠির কি সম্পর্ক হতে পারে বলতো? রথিজিৎ ততক্ষণে আরো কয়েকটা কাগজের টুকরো হাতে তুলে নিয়েছে, একটি করে চোখের সামনে তুলছে এবং মুচড়ে ফেলে দিচ্ছে। বললাম, আর কিছু পেলে? না, আর তেমন কিছু নেই, তবে ভায়া ছাইয়ের গাদা থেকেও আজকাল খুনির হদিশ পাওয়া যাচ্ছে। একবার তনুকা দেবীর ঘরে যেতে হবে। দেখলাম তনুকা দেবীর ঘরে এসে রথিজিৎ আবার আলমারি খুলে ডকুমেন্টস বার করে কি যেন খুঁজতে লাগলো। এমন সময় কমলবাবু এসে দাঁড়ালেন। দরজার সামনে এসে বললেন, রথিজিৎ বাবু, সব কাজ শেষ, এবার কি করতে চাইতেন? গন্তব্য দিলীপ মুখার্জির বাড়ি, আর ওনার বাড়ির ঠিকানা আমি পেয়ে গেছি। কমলবাবু বা আমি কেউই কোনো প্রশ্ন করলাম না। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে দেখলাম একটি বেশ সুবিশাল বাড়ি। কলিং বেলের আওয়াজ শুনে দিলীপবাবু দরজা খুলে দিয়ে আমাদের ভেতরে আসতে বললেন। ভদ্রলোককে দেখলে বোঝা যায় মেয়ের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি আমাদের তিনজনকে বসতে বলে নিজেও বসলেন। রথিজিৎ প্রশ্ন করল, বুঝতে পারছি দিলীপবাবু, আপনি এখন কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু আপনার মেয়ের খুনিকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে কিছু প্রশ্ন করা জরুরি। আশা করি আপনি আমাদের পূর্ণ সহায়তা করবেন। অনিমেষের থেকে জানতে পেরেছিলাম আপনার প্রথম স্ত্রী মৃত্যুর পর তনুকা দেবীকে দেখাশোনা করার জন্য দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু তনুকা দেবীর সাথে আপনার দ্বিতীয় স্ত্রীর কোনো বনিবনা হয়ে ওঠেনি। আপনি ঠিকই বলেছেন রথিজিৎ বাবু, তবে বিবাহের পরপরই সব ঠিকঠাক চলছিল, কিন্তু
আমার দ্বিতীয় পক্ষের সন্তান হওয়ার পর শুরু হয় অবহেলা, যেটা তনু মেনে নিতে পারেনি। আমি প্রতিবাদ করলে সংসারে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। আমি কখনো চাইনি তনু এমন একটি পরিবেশে তার নিজের বাড়িতে অবহেলায় বড় হোক। তাই তাকে আমি তার মামার বাড়ি পাঠিয়ে দিই। আচ্ছা, আপনার দ্বিতীয় পক্ষের সন্তান এখন কোথায়? আর আপনার স্ত্রী? আমার স্ত্রী প্যারালাইজ, আর আমার ছেলে সে আমাদের সাথে থাকে না। ব্যক্তিগত স্তরে প্রশ্ন করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু কথাটা জিজ্ঞাসা করা আমার খুবই দরকার। আপনার ছেলে আপনাদের সাথে থাকে না কেন? আর আপনার ছেলের নামটা কি? দিলীপবাবু হঠাৎ করে রেগে গিয়ে বললেন, আমার ছেলের নাম দীপক মুখার্জি। ওর মতো কুলাঙ্গারকে আমার ছেলে বলতেও লজ্জা করে। আমার বলতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমারই বাড়ি কর্মরত পরিচারিকার মেয়েকে সম্মানহানি করার চেষ্টা করেছিল সে। আমার শিক্ষার বিন্দুমাত্র দাম সে দেয়নি। আপনার ছেলে তাহলে এখন কোথায়? জানি না রতিজিৎ বাবু, প্রায় 5-6 মাস হতে চলল, কোনো খবর নেই। আমিও আর খোঁজ করিনি। আসলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগেই জানিয়ে দিয়েছিলাম আমার সম্পত্তির 1 ভাগও সে পাবে না। পুরোটাই আমি তনু মায়ের নামে লিখে দেব। সম্পত্তি থেকে বঞ্চিত করেছি, তাই সে আর আমার কথা তো ছাড়ুন, তার অসুস্থ মায়ের খোঁজ পর্যন্ত নেয়ার প্রয়োজন মনে করে না। সম্পত্তির কথা শোনা মাত্রই আমি রথিজিতের দিকে তাকালাম। দেখলাম রথিজিতের চোখও আমার দিকেই। রথিজিৎ চোখ ফিরিয়ে নিয়ে বলল, বেশ, এখন আসি আমরা। আমার যা জানার ছিল তা আমি জেনে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। নিজের এবং আপনার স্ত্রীর খেয়াল রাখবেন। কমলবাবু, চলুন এবার একটু বাড়িতে ছেড়ে দিন। আমরা ফিরে এলাম বাড়িতে। সেদিন রথিজিৎ আর কোনো কথা বলল না। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। তার পরের দিন সকালের জল খাবার সেরে আমি আর রথিজিৎ নিজেদের ঘরে যাব। এমন সময়, আসতে পারি? আমি একটু হতবাক চোখে রথিজিতের দিকে তাকালাম। আসুন। একটু জল পাওয়া যাবে? টেবিলে থাকা জলের গ্লাসটা আগন্তুক মেয়েটিকে দিয়ে বললাম। মেয়েটি বসেই 1 গ্লাস জল নিমেষে গলার্ধকরণ করে রথিজিতের দিকে ছলছল চোখে তাকালো। তারপর বলল, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। আপনাকে কিছু বলার আছে, সেই কারণে এখানে আসা। আপনার পরিচয়টা যদি বলতেন। আমি প্রহেলিকা হালদার। বলুন, আপনার কি বলার আছে? আমি এখানে আসি আমার পড়াশোনার সুবাদে। 1 বছরের বেশি হয়ে গেল আমি আস্তানায় ভাড়া ছিলাম। প্রথম তনুকাদির সাথে আমার সম্পর্ক বেশ ভালো ছিল। মাঝে মাঝে ওনার সাথে বসে আমি গল্পগুজব করতাম। নানা রকম অনুষ্ঠানের সুবাদে গানের আসরও বসতো মাঝে মাঝে। এরপর আমার সাথে পরিচয় হয় সুজয়ের। শ্যামাচরণ স্ট্রিটের ওখানে একটি ক্যাফেতে আমাদের পরিচয় হয়। তারপর আস্তে আস্তে ভালো লাগা, তারপর আমাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। সুজয় প্রায়শই আমার সাথে দেখা করতে ভাড়া বাড়িতে যেত। যেহেতু আমি আর অঙ্কনা রুমমেট ছিলাম, সুজয়ের যাওয়াটাও অঙ্কনা পছন্দ করতো না, যার কারণে ওর আর আমার মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। অঙ্কনা আমাকে প্রায়ই বলতো সুজয় ছেলেটি ভালো না। সুজয় তনুকাদির বিষয় নিয়ে নানা রকম প্রশ্ন করত। এইসব দেখার পর আমার অবচেতন মনে কোনোদিনও প্রশ্ন আসেনি এমনটা নয়, তবে আমি মনে সেটা জায়গা দিইনি। এইসব কারণে আমি অস্থির হয়ে থাকতাম। 1 মাস হয়ে গেছে আমি অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়েছি। সেখানে যাওয়ার পর থেকে সুজয়ের আমার প্রতি ব্যবহার অদ্ভুতভাবে পাল্টে যায়। ও যাতায়াত প্রায় বন্ধ করে দেয়। তনুকাদির মৃত্যুর কথা অঙ্কনা আমাকে টেলিফোনে জানায়। ঠিক সেদিন থেকে এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। এটুকু বলে প্রহেলিকা থামল। রথিজিৎ বলল, আপনার একটা কথার মানে আমি এখনো বুঝলাম না। কথা শুরুতেই আপনি বললেন আপনি নাকি কিছু করেননি, যদি সেটা একটু খুলে বলতেন। বারবার তনুকাদির ব্যাপারে জিজ্ঞাসা করা, তনুকাদি একই বাড়িতে থাকে জানতে পেরে বারবার সুজয়ের আশা, এইসব কারণে আমি তনুকাদিকে দোষী মনে করতাম। ভাবতাম ওর কারণেই আজকে এসব হয়েছে।
আমি ঠিক করে কথাও বলতাম না, যথেষ্ট বাজে ব্যবহার করতাম। আর এইসব কারণে আমি ভয় পেয়ে গেছিলাম, পাছে কেউ না ভাবে যে তনুকাদের মৃত্যুর সাথে আমি কোনোভাবে জড়িত। এখন হয়তো আন্দাজ করতে পারছি দোষটা কার ছিল। অঙ্কনার থেকে জানতে পেরেছিলাম আপনি আপনার কলেজের কাছাকাছি কোনো জায়গায় বাড়ি ভাড়া পেয়ে গেছেন, আর সেই কারণে বাড়ি পাল্টেছেন। তার মানে সেটা কি মিথ্যে? অঙ্কন আর বাকিরা সেটাই জানতো, কিন্তু আসলেই তো আপনাদের তো বললাম সবটাই। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। রথিজিৎ রিসিভারটা তুলে নিয়ে চুপ করে টেলিফোনের ওই পারে থাকা ব্যক্তির কথাগুলো শুনল। আমরা এখনই আসছি বলে কলটা কেটে দিল। তারপর বলল, চলো বিজয় আর প্রহেলিকা, আপনিও চলুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কিছু ঘটনার কথা বলে আমার পথটা আরও পরিষ্কার করে দিলেন। এবার বিড়ালের গলায় ঘন্টা বাঁধার সময় এসেছে। রথিজিৎ যাওয়ার আগে দিলীপবাবুকে টেলিফোনে জানিয়ে দিল তাড়াতাড়ির মধ্যে আস্তানাতে উপস্থিত হতে। যথাসময়ে কমলবাবু গাড়ি নিয়ে হাজির হয়েছিলেন। আমরাও রওনা দিয়েছিলাম অনিমেষের ভাড়া বাড়ির উদ্দেশ্যে। রথিজিৎ গাড়িতে যেতে যেতেই টানা দুইটি সিগারেটের জবনিকা পতন করল। এরপর রথিজিৎ অনিমেষের অফিসে ঢুকে বলল, অনিমেষ, বলছি যে সব ভাড়াটিয়াদের একত্রিত করার ব্যবস্থা করো। জিরা যখন সবাইকেই করা হয়েছিল, সেহেতু জবনিকা পতনের সময় তাদের উপস্থিত থাকাটা জরুরি। এরপর অনিমেষ একটি ফাঁকা ঘরে সকলকে একত্রিত করল। রথিজিৎ বলতে শুরু করল, প্রথমেই বলে রাখি, খুনিকে আপনারা খুব ভালো করে না চিনলেও আপনারা দেখেছেন তাকে, এবং এই আবাসিকের পরপর দুটি ব্যক্তির খুন একই মানুষ করেছে। তার নাম সুজয় ওরফে দীপক মুখার্জি। নামটি শোনা মাত্র আমিও কিঞ্চিত অবাক হলাম এবং ওখানে উপস্থিত সকলকে বেশ অবাক চোখে রথিজিতের দিকে তাকিয়ে থাকতে দেখলাম। রথিজিৎ আবার শুরু করল, সুজয় বা দীপক কোনো আলাদা ব্যক্তি না। প্রহেলিকা এবং বাকিদের কাছে সে সুজয় নামে পরিচিত এবং দিলীপ বাবুর কাছে দীপক বলে। রথিজিৎ বাবু, আবার কি? আপনি শান্ত হয়ে বসুন। যাক, কিছু পুরনো দিনের ঘটনা একবার শুনুন। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো জানা আছে, তনুকা দেবীর মা মারা যাওয়ার পর থেকে দেখাশোনার জন্য দিলীপবাবু দ্বিতীয় বিয়ে করেন। সবই ঠিকঠাক চলছিল, যতদিন না দ্বিতীয় পক্ষের কোনো সন্তান ছিল না। স্বাভাবিকভাবেই দিলীপবাবু তার প্রথম পক্ষের সন্তানের অবহেলা মেনে নিতে পারেননি, তাই তনুকা দেবীকে রেখে আসে মামার বাড়িতে। মামার বাড়িতেই তনুকা দেবী বড় হয়ে ওঠা। দিদার মৃত্যুর পর প্রায় 2 বছর হবে উনি এখানে থাকেন। দিলীপবাবু ছাড়া তনুকা দেবীর সাথে আরও যোগাযোগ দিলীপবাবু ছাড়া তনুকা দেবীর সাথে কারো কোনো যোগাযোগ ছিল না। এইবার আসি মূল কথায়। সুজয় বা দীপক সে আসলে কে? সুজয় আর কেউ নয়, দিলীপবাবুর দ্বিতীয় পক্ষের সন্তান এবং তনুকা দেবীরই ভাই। এখানে মজার বিষয় এটাই, তনুকা দেবী যখন নিজের বাড়ি থেকে মামার বাড়ি যায় তখন বয়সে অনেক ছোট। তারপর থেকে সে আর দীপককে দেখেনি, আর সেটারই সুযোগ দীপক নিয়েছে। নিজের বাড়ির পরিচারিকার অল্প বয়স্কা মেয়ের সম্মানহানি করার জন্য দিলীপবাবু দীপককে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর এটাও জানিয়ে দেয় যে দিলীপবাবু তার সম্পত্তির সবটাই তনুকা দেবীকে দিয়ে দেবেন। দীপক কোনো সম্পত্তির ভাগ পাবে না। সম্পত্তির লোভ তাকে হিংস্র করে তোলে। দীপক জানতো যে তনুকা দেবী আবাসিকায় ভাড়া থাকতো। দীপক সেই ঠিকানায় ছদ্মনামে তনুকা দেবীকে চিঠি লিখত যাতে সে সম্পত্তির ভাগ থেকে সরে দাঁড়ায়। কিন্তু দিলীপবাবু যে তার সম্পত্তির পুরো অংশটাই তনুকা দেবীকে দিয়ে দেবেন সেটা মনস্থির করেই ফেলেছেন, তা দিলীপবাবু এবং দীপক এবং দিলীপবাবুর স্ত্রী ছাড়া আর কেউ জানত না। স্বাভাবিকভাবেই তনুকা দেবীর কাছে আসা চিঠিগুলোকে তিনি নিছকই তার ভক্তদের মজা করে লেখা চিঠি ভাবতেন। ঘটনার চক্রে দীপকের সাথে পরিচয় হয় প্রহেলিকার। তারপর সে জানতে পারে তনুকা দেবী যে বাড়িতে ভাড়া থাকে সেই একই বাড়িতে প্রহেলিকাও ভাড়া থাকে। আর তারপর প্রহেলিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার কাজ উদ্ধার করার চেষ্টা করে। দীপকের যাতায়াত বেড়ে যায় বাড়িতে। তনুকা দেবীর প্রতি দীপকের এই কৌতূহল প্রহেলিকার মনে অন্য সম্পর্কের ইঙ্গিত দিলেও দীপকের লক্ষ্য ছিল তাকে তার সম্পত্তির ভাগ থেকে সরানো। আর এই আসা যাওয়ার মধ্যেই সে জেনে গিয়েছে প্রত্যেকের জীবনযাত্রা কিরূপ। দীপক যে প্রচণ্ড ধূর্ত তাতে কোনো সন্দেহ নেই। প্রধান ব্যাপার হলো এটাই যে সে প্রহেলিকার থেকে জেনে নিয়েছিল রঙ্গনবাবু ভোরের দিকে উঠে প্রাতভ্রমণে বেরোন,
একই সাথে তনুকা দেবীর দরজা ভেতর দিয়ে না আটকেই ঘুমনের কথা। সব তথ্য একে একে যোগ করে মিলিয়ে সময় নিয়ে শিকারী বাঘের মতো অপেক্ষা করে থেকে সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে। তবে ঝাঁপিয়ে পড়ার জন্য যে প্রাথমিক কাজটি করে রাখা উচিত ছিল সেটা সে আগে থেকেই করে রেখেছিল। অনিমেষ প্রশ্ন করল, কি কাজ? প্রধান দরজায় ডুপ্লিকেট চাবি, যেটা অনিমেষ তার প্রত্যেক ভাড়াটিয়াদেরকে দিয়ে থাকে। চাবিটা প্রহেলিকার থেকে সে আগেই হাতে রেখেছিল। আমি মনে মনে ভাবছি রথিজিৎ সবকিছু এইভাবে মিলিয়ে দিয়ে রহস্যের কিনারা করলো কিভাবে। ঠিক তখনই উত্তর এলো, আরে অত ভেবো না বিজয়, এখানে আমাকে কিছু করতে হয়নি। সব তথ্য আপনা আপনি এসেছে, আমি কেবল সেগুলোকে জুড়ে সমাধান করেছি। আর কমলবাবু, এবার আমার কাজ শেষ। খুনি কলকাতাতেই কোথাও একটা গা ঢাকা দিয়েছে, এটা খুঁজে বার করা আপনার দায়িত্ব। শুনেছো বিজয়?